পৃথিবীর পুরোটা নিয়মের নামই যেন অনিয়ম। এখানে আবহাওয়া পূর্বাভাসে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে লুকানো হয় ১০ নম্বরের প্রবল জলোচ্ছ্বাস। বিপদ দুর্ভোগ বুঝে ওঠার আগেই প্রাণসংকট দেখা দেয়। আবার কখনো বড় বড় সমস্যাগুলো এসে জীবনের গতিপথ সহজ করে দেয়। ঝাপসা চোখ দুটো থেকে ময়লা সরিয়ে দেয়। শক্ত হয় মেরুদণ্ড। কোন কাজের ফলাফল কী আসবে তার সবকিছুই অনাকাঙ্ক্ষিত, অনিয়ন্ত্রিত, কাকতালীয়। ভেঙে পড়া সুউচ্চ গাছও জীবন পায় আষাঢ় মাসের বৃষ্টিতে। আবার একই মাসের ঝড়ে ভেঙে গুড়িয়ে পড়ে আত্মবিশ্বাসী বটগাছ। তবুও বহমান জীবন চলে কোনো ধোঁয়াশা ভবিষ্যতের আশায়, অমাবস্যার শেষের সূর্যোদয়ের কামনায়। যাই হয়ে যাক, মনুষ্যপ্রাণ বিশ্বাস করে জীবন কাউকে আসলে পুরোপুরি ঠকায় না, দুঃখের পর সুখ দিয়ে দেনদেনগুলো সমান সমান করে দেয়। এক দীর্ঘ যন্ত্রণার অর্ধরাত পেরিয়ে বর্ষার ঘুম হলো শেষ রাতে। ঝাপসা ঘুম হলো একটা নতুন ভোরের আশায়, ক্লান্তিহীন দিনের আশায়। চির বিশ্বাস আবার হবে সূর্যোদয়, গুজবে অন্ধকার। তার জীবনের হিসেবটুকুও যোগ বিয়োগের কাটাকাটি শেষে হবে হয়তো সমান সমান। মুজবে বুকের ভেতরের খাঁ খাঁ শব্দগুচ্ছ, চুকবে না পাওয়ার দুঃখ, হবে দিন বদল। প্রতিদিনকার মতো আজও বেলা করে ঘুমোচ্ছে বর্ষা। সারা রাত এপাশ ওপাশ করেও চোখের পাতা দুটো এক করতে পারেনি। সকালে ক্লান্তিতে একটু চোখ লেগে এসেছে। জানালা ছাপিয়ে অসহ্যকর রোদের ঝলকানি আর ফোনের রিংটোনে সেটাও আর অক্ষুণ্ণ থাকল না। মাথাটা ধরেছে অনেক। চোখ না মেলেই বালিশের নিজ হাতরে ফোন রিসিভ করল। হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে ভেসে আসলো একটা অপরিচিত পুরুষালী স্বর। গুড মর্নিং। বর্ষা ভ্রমের মধ্যে থেকেও অবাক হয়। কণ্ঠাটা নতুন। ঘুমের তাড়নায় ঠিকঠাক মস্তিষ্কও কাজ করছে না। এখনো ঘুমাচ্ছ? কে? বন্ধু। বন্ধুকে? আমি। আমি কে? আমি ওয়াট? আপনার নাম কি? বন্ধু। বর্ষা বিরক্তি নিয়ে উঠে বসল। স্ক্রিনে তাকিয়ে চেনার চেষ্টা করল নাম্বারটা। না, পরিচিত কারো বলে তো মনে হচ্ছে না। অতিষ্ঠ হয় মেয়েটা। সরি, রং নাম্বার বলেই কেটে দেয় ফোন। কয়েক সেকেন্ডের মধ্যে আবার রিং হয়। বর্ষা বিরক্তি নিয়ে উঠে বসল। আচ্ছা বিপত্ত, সকাল সকাল কোন পাগলের পাল্লায় পড়ল কে জানে। কি সমস্যা? লোকটার দায়সারা জবাব। আমার? না, কোনো সমস্যা নেই তো। তোমার আছে নাকি? কি সমস্যা তোমার? আমি শুনছি, বলো তুমি। আচ্ছা বেহায়া লোক তো, আপনি আমাকে তুমি বলে সম্বোধন কেন করছেন? তো কি বলবো, তুই? আজব, চেনা নেই জানা নেই, অভদ্রের মতো তুই কেন বলতে যাবেন? কে বলেছে চিনি না? চিনি তো। চিনেন? হ্যাঁ। তাহলে পরিচয় না দিয়ে ভনিতা কেন করছেন? এমনি। এমনি? এই, আপনি কি পাগল? না, পাগলরা এত সুন্দর করে কথা বলে শুনেছ কখনো? অনেক শুনেছি, তবে আপনি সুন্দর করে কথা বলেন সেটা কে বলল? আমিই বলেছি। আমার স্মার্টনেসকে অবজ্ঞা করছো? কে বলেছে আপনি স্মার্ট? বলতে হয় না, আমি জানি আমি স্মার্ট। পাগলের সুখ মনে মনে। এই ফোন রাখুন তো মশাই। আগে বলো, ঘুম ঠিকঠাক হয়েছে তো? তা জেনে আপনার কি কাজ? অনেক কাজ। উফ, আপনি কে বলুন তো? অপর পাশ থেকে অনবরত শ্বাস নেওয়ার শব্দ ভেসে আসছে এ পর্যায়ে। হাঁপাচ্ছে লোকটা। বর্ষা সন্দেহ নিয়ে শুধায়, আপনি হাঁপাচ্ছেন কেন? এক্সারসাইজ করতে বেরিয়েছিলাম, দৌড়াতে দৌড়াতে একটু ক্লান্ত লাগছে। এত সকালে? লোকটা ঠোঁট টিপে হাসল। কখন করা উচিত? যাক গে ওসব, বলুন এবার কেন ফোন করেছেন? কি কাজ? নাম্বার পেলেন কোথায়? হু হা করে আবারও হাসল লোকটা। তুমি তো কনফিউজড করে দিলে। ব্রেন ইজ নট ব্রেইনিং। কোনটার উত্তর আগে দেব? একসাথেই দিন। লম্বা শ্বাস টানে আগন্তুক। গত সপ্তাহে ঢাকা থেকে কুমিল্লায় তোমার সহযাত্রী হয়ে যে সঙ্গী দিয়েছিল, আমি সেই পাপী বান্দা। বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা। বর্ষা শোয়া থেকে অকস্মাৎ উঠে বসে। হোয়াট? নিলয় ভাইয়া? কিভাবে, কখন, মানে আর ইউ সিরিয়াস? নিলয় হাসল। যাক, চিনতে পারলে তবে। ভেবেছিলাম এক কলেই সোজা ব্লক খাবো। না, তুমি মানুষটা অতটাও খারাপ না। হাসেও বর্ষা। কিন্তু আপনি নাম্বার পেলেন কোথায়? ফুটপাতে। এই পর্যায়ে বর্ষার ঘুম পুরোপুরি মামার বাড়ি দৌড় লাগালো। কোলের উপর বালিশ রেখে আয়েশ করে বসল সে। আগ্রহ বাড়ছে কথা বলতে। ধুর, রসিকতা ছাড়ুন তো, বলুন না কোথায় পেলেন? নিলয় জুতোর ফিতা ঠিক করতে করতে জবাব দেয়, ব্যাপারটা একেবারেই কাকতালীয়। সেদিন তোমাকে বললাম না কুমিল্লায় বন্ধুর বাসায় যাচ্ছি, সেখানেই কিভাবে তোমার বান্ধবীর সাথে পরিচয় হলো। মানে তোমার বান্ধবী লিতি আমার বন্ধুর ছোট বোন। কথায় কথায় তোমার প্রসঙ্গ তুললাম, মানে অত গভীরের ব্যাপার বলিনি। ভিক্টোরিয়া কলেজে পড়ে, আবার একই ব্যাচ, একই ডিপার্টমেন্ট। শুনে কথায় কথায় তোমার নাম বললাম, ও চিনতে পারল।
বলল তোমার সাথে নাকি বেশ ভালো সম্পর্ক ওর। তারপর আর কি, কায়দা করে নাম্বারটা নিয়ে নিলাম। ও মাই গড, হোয়াট আ কুইন্সিডেন্স। সরি সরি সরি, আমি আসলে আপনার ফোনের ভোকাল ঠিক ধরতে পারিনি, তাই চিনতে অসুবিধা হয়েছে। চিল, ব্যাপার না। তারপর বলো, কি হালচাল তোমার? মন প্রাণ ভালো তো, নাকি এখনো নাক টেনে কাঁদো? লজ্জা অস্বস্তিতে খানিক বিব্রত হয় বর্ষা। এসব বলে লজ্জা দিচ্ছেন? একদমই না। সত্যি সত্যি তোমার হালচাল জানার জন্য ফোন করেছি। সেদিনের পর থেকে তোমার চিন্তায় চিন্তায় শুকিয়ে গিয়েছি, বিশ্বাস করো। অবশ্য ফোনটা 1 সপ্তাহ আগেই করতাম, বাট তোমার ঝাড়ি খাওয়ার ভয়ে এতদিন পেছালো। এই যে দেখুন, আবার লজ্জা দিচ্ছেন। আসলে মন মেজাজ ঠিক ছিল না সেদিন। এখন ঠিক আছে? প্রত্যুত্তর না করে প্রসঙ্গ পাল্টায় সে। কুমিল্লায় তো প্রায়ই আসা হয় বলেছিলেন। একদিন বাসায় আসার জন্য দাওয়াত রইল। সুযোগ বুঝে ফট করে এসে পড়বেন, কিংবা চান্দিনা নেমে একটা ফোন করলেই হবে। নিলয় ম্যাকি অসন্তুষ্ট হয়। কুমিল্লার মানুষজন দেখছি দাওয়াতও দিতে জানে না। তোমাদের আদিপুরুষদেরকে কিপটেমির রেকর্ড আছে? এসব কেমন দাওয়াত? সুযোগ বুঝে আসবো মানে? আমাকে কি জাতা পেয়েছ? বললেই সুযোগ বুঝে যে কারো বাড়িতে হামলে পড়ব? আমার দেহ মন ভর্তি আত্মসম্মানে ঠাসা। এত সস্তা দাওয়াতে মন ভোলে না। তোমার উচিত আমার হাত পায়ে ধরে টানা ৩-৪ দিন অনুরোধ করা, তবেই না হলো দাওয়াতের মতো দাওয়াত। ফোনে কিভাবে হাত পায়ে ধরব সেটা আমি কি জানি। শব্দ করে হেসে ফেলে বর্ষা। নিলয় অবাক কণ্ঠে আওড়ালো, এই তুমি হাসতেও জানো? বাব্বা, এক্সট্রা কোয়ালিটি দেখছি। আমি তো জানতাম টিস্যু ভিজিয়ে সারাদিন কাঁদোই শুধু। এবার আর হাসি থামাথামির নাম নেই। খিলখিলিয়ে বাড়ি শুদ্ধ সজাগ করার মতো গগন কাঁপানো হাসি। শাহিনা নিজ কালা থেকে উঠে আসেন তার হাসির আওয়াজে। সিঁড়িতে থাকতে থাকতে হাঁক ছাড়েন। কিরে বর্ষা, এত শব্দ হয় কোথা থেকে? বাড়িতে চোর ঢুকলো নাকি? বর্ষা ফটাফট ফোন কেটে মেসেজ পাঠায়, শুনুন, বড়মা আমার ঘরে আসছে। আমি আপনাকে পরে ফোন করব, কেমন? এখন মিছিমিছি ঘুমিয়ে পড়ার ভান ধরতে হবে। বাই। মেসেজ দেখে স্মিত হাসল নিলয়। হাঁটুর ওপর ভর করে একটু জিরিয়ে আবার হাঁটা ধরল। মেয়েটা খুব মিষ্টি। কুমিল্লায় একমাত্র বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সেদিন সকাল সকাল বাসা থেকে বেরিয়েছিল নিলয়। সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে বাসের টিকিট কাটল সবার শেষে। ততক্ষণে বাস ভর্তি যাত্রীতে ঠাসা। উপায়ন্তর না পেয়ে একটা মেয়ের পাশেই বসতে হয়েছে ওকে। সিটে বসে কানে এয়ারপড লাগিয়ে গান শুনছিল একঘেয়েমি দূর করতে। পাশের সহযাত্রী তখনও জানালার বাইরে বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। নিলয় আর চোখে এক পলক চাইল, এড়িয়ে গেল কয়েকবার। শব্দ না হলেও তার কান্নার দৌরাত্ম্য নিলয়ের হৃদয় পর্যন্ত পৌঁছালো। পাশে একজন বিশ্বের সকল দুঃখ এক করে কেঁদে কেঁদে বিদেগিস্তা অবস্থা, আর নিলয় নির্বিঘ্নে নির্লিপ্তে মনের সুখে গান শুনে যাবে, ব্যাপারটা মারাত্মক নিষ্ঠুর দেখায়। এক্সকিউজ মি। জবাব না দিয়ে শান্ত দৃষ্টিতে চায় বর্ষা। আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? পার্সোনাল প্রবলেম, নাকি পাশে আমি বসেছি বলে? মেয়েলি কোনো ব্যাপার হলে অন্য কোনো মেয়ে যাত্রী আপনার সাথে বসবে, আমি না হয় আরেক সিটে ম্যানেজ করে নেব। বর্ষা এতক্ষণে সজ্ঞানে ফিরল। চোখ মুখ ফুলে আছে অতিরিক্ত কান্নার দরুন। একটা অপরিচিত মানুষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলছে, ভাবতেই লজ্জা হলো। ধাতস্থ হয়ে চোখের পানিটুকু মুছল। ভাঙা ভাঙা গলায় বলল, কোনো সমস্যা হচ্ছে না আমার, নিশ্চিন্তে বসুন। নিলয় নিশ্চিন্তে বসতে পারল না। খুব পরিচিত লাগছে মেয়েটার চেহারাটা, কোথায় যেন দেখেছি টাইপ। সন্দেহ দূর করতে চাইল আরেক ঝলক। মেয়েটা তখনও এক বুক দুঃখ আগলে কেঁদেই চলেছে, তবে এবার কাঁদছে লুকিয়ে, চোখে চশমা পড়ে। নিলয় বেশ কিছুক্ষণ চেয়ে থাকলো আর চোখে, আগ্রহ পেল কথা বলার। আচ্ছা, একবার জিজ্ঞেস করবে কি, যদি কাঙ্ক্ষিত সেই মানুষটাই হয়? জিজ্ঞেস করবে কিনা বলতে বলতে বহু দ্বিধাদ্বন্দ্ব হইয়ে শেষমেশ আমতা আমতা জিজ্ঞেস করেই ফেলল, আপনাকে কেমন চেনা চেনা লাগছে, খুব পরিচিত মনে হচ্ছে। থাকেন কোথায়? অতিষ্ঠ হয়ে চায় বর্ষা, বিরক্তি নিয়ে শ্বাস ফেলে সে। এই ছেলেদের সমস্যা আসলে কোথায়? মেয়ে দেখলেই এদের এত চিপকাচিপকি স্বভাব উদয় হয় কোথা থেকে? সেই একই মেয়ে পটানোর লাইন। কণ্ঠে অসন্তোষ আর ক্রোধ নিয়ে বর্ষা বলে, আমারও আপনাকে পরিচিত লাগছে। ইনফ্যাক্ট আপনাকে তো পুরো বিশ্ববাসীর চেনার কথা। আপনি ডোনাল্ড ট্রাম্পের ভাতিজা না? কি কায়দা করে মেয়েটা ধুয়ে দিল একটা সভ্য শান্ত ভদ্র ছেলেকে। অপমানে অবজ্ঞায় মুখটা চুপসে আসে নিলয়ের। ফুরফুরে হাসিটা বিলিড হয়ে থমথমে হয় মুখ। নিজেকে কেমন ব্যক্তিত্বহীন মনে হচ্ছে। আচ্ছা, মেয়েটা কি আমি যেথে কথা বলায় ছেঁচড়া মনে করছে? হ্যাঁ, করছেই তো। কেমন যাচ্চাতে কথা শুনিয়ে দিল, বেয়াদব মেয়ে, তোর ওপর ঠাড়া পড়বে। নিলয় প্রবল রাগ নিয়ে পুনরায় কানে ইয়ারপড লাগায়। পণ করে দুনিয়ায় কেয়ামত এসে পড়লেও এ মেয়ের সঙ্গে নো মোর টকিং। নো মোর মানে নো মোর। কিন্তু কৌতূহল তো কিছুতেই দমানো যাচ্ছে না। আসলেই খুব চেনা চেনা লাগছে, অবিকল একই চেহারা। আচ্ছা, কথা না বলে অন্য পদ্ধতিতে ট্রাই করলে কেমন হয়? সাপও মরল, লাঠিও ভাঙল না।
নিলয় এদিক ওদিক চেয়ে আপন মনে জপল, বর্ষা, সিহ, কি বিশ্রী নাম, এসব পচা নাম যে কারা রাখে আল্লাহ মালুম। তড়াক করে চাইল বর্ষা, বিস্ময় হাঁ হয়ে এলো মুখ, চোখ মুখ কুচকে বলল, এই, আপনি আমার নাম জানলেন কি করে? হোয়াটা ভাগ্যের লীলা খেলা, মিলে গেল তো। নিলয় অবাক হয়ে চোখ ছোট ছোট করে চাইল, দ্যাট মিন্স আমার ধারণাই সঠিক, তুমি বর্ষা, নাবিল সেই পিচ্চি কাজিনটা। বর্ষা সন্দিহান দৃষ্টিতে চেয়ে রইল, কিছুই মাথায় ঢুকছে না। আমি নিলয়, মনে নেই? তোমার দাদি যেদিন মারা গেল সেদিন নাবিল আর রাহেলা খালার সাথে আমিও গিয়েছিলাম তোমাদের বাড়িতে। তুমি যে একটু পরপর অজ্ঞান হচ্ছিলে, মনে নেই? আমি তো কোলে করে ঘরেও নিয়ে গিয়েছিলাম, এইটুকুনি ছিলে তখন। ওই যে নীল শার্ট পরা ছেলেটা, যাকে দুবার পানীয় খাওয়ালে, পড়েছে মনে? বর্ষার আসলেই ওর কথা মনে পড়ছে না, সেই কবেকার কথা। বাড়ি ভর্তি কত নাম না জানা আত্মীয়ই তো এসেছিল, খেয়াল করে তাকানোর সুযোগ আছে শোকের পরিবেশে? তাকালেও এত। নীরা খেয়াল করল মীরাপু আজ কদিন ধরে অদ্ভুত আচরণ করছে। বেহুদাই ওকে দেখে মিটিমিটি হাসছে, গুনগুন করে কী সব আজগুবি গান গাইছে, হুটহাট এসে কাঁধে ঝুলে পড়ছে। ব্যাপার স্যাপার বোঝা দেয়, বিয়ে শাদি করে মাথাটা পুরোপুরি গেছে মেয়েটার। কোথায় যাচ্ছিস রে? নীরা আয়নায় চুল বাঁধতে বাঁধতে ফিরে চাইল। মীরা যে তখন থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে ওকেই খেয়াল করে যাচ্ছে সেটাও দৃষ্টি আড়াল না। ভার্সিটিতে? মীরা ফট করে উঠে দাঁড়ালো, ধপাস করে কাঁধে হাত রাখল ওর। তাল সামলাতে না পেরে নীরা বেসামাল হয়ে পড়তে পড়তেও নিজেকে সামলায়, উঠে চোখ রাঙায় বোনকে। আপু, কি সমস্যা তোর? সবসময় বাচ্চাদের মতো ধপাস ধপাস গায়ের ওপর ঢলে পড়িস কেন? এত জ্বালাস কেন তুই আমায়? তোর আচরণ দেখলে মানুষ আমাকে ছোট না বলে তোকে বলবে। মীরা গলায় জড়িয়ে ধরল, জ্বালাতে দে না আর কটা দিন। মীরার কণ্ঠে কেমন একটা মন খারাপের সুভাষ। কেন, কটা দিন পর আর জ্বালাতে পারবি না? তুই না এলে না হয় আমিই তোর শ্বশুর বাড়িতে হামলে পড়ব তোর জ্বালানি নিতে। হেসে ফেলল মীরা, না ওইটা না, মানে ধর তোর বিয়ে টিয়ে হয়ে গেল, তখন তো চাইলেই দুবোন হুটহাট দেখা করতে পারবো না। ভ্রু বাকিয়ে চায়, দায়সারাভাবে বলে, আপু, বেহুদা আলাপ মেরে দেরি করাচ্ছিস আমার, রেডি হতে দে। কাজ না থাকলে স্বামীর সঙ্গে প্রেম কর গিয়ে। কে শুনে কার কথা? কাঁধে থুতনি ঠেকায় মীরা, চেহারায় দুষ্টুমি নিয়ে বলল, ধুর, সারাক্ষণ প্রেম করতে ভাল লাগে না। আমাকে জ্বালাতে তো ঠিকই ভাল লাগে। হাসে মীরা, গাল টানে বোনের, পুনরায় কাঁধে থুতনি ঠেকিয়ে দুই বাহুতে জড়িয়ে ধরে ঢুলতে ঢুলতে বলে, নীরা শোন, তোকে না এমন বর চেয়ে বিয়ে দেব যে তোর মতো শান্ত, চুপচাপ, গম্ভীর আর বেরসিক ধরনের, একেবারে খাপে খাপ মিলবে। আমাদের নিলয় ভাইয়ের মতো একটা পাত্র খুঁজব তোর জন্য, গম্ভীর প্রফেসর টাইপ, ভালো হবে না? মীরা আর চোখে কথার পরিপ্রেক্ষিতে নীরার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করল। বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না পিচ্চিটার চেহারায়, নির্লিপ্ত ভঙ্গিতে চুল বাঁধছে সে। নিলয় ভাই মোটেও গম্ভীর আর বেরসিক না আপু, উনি চুপচাপ থাকে। তবে নাবিল ভাইয়ের কাছ থেকে খোঁজ নিস, ওনার চেয়ে বেশি রসিকতা আমাদের বংশে আর কেউ জানে না, শুধু ভান ধরে থাকে গম্ভীর গম্ভীর। মীরা কেমন করে যেন সন্দেহ নিয়ে যায়, তাই? বাহ, ভালোই তো পর্যবেক্ষণ করিস নিলয় ভাইকে। না জানার কি হলো, সবাই জানে। মীরা ঠোঁট টিপে হেসে আবার মনে পড়ার ভঙ্গিতে চায়, বলে, ও ভালো কথা, রাহেলা ফুপ্পি বলছিল নাবিল নাকি কোথায় মারামারি করে হাত ভেঙে এসেছে, হাতে ব্যান্ডেজ লাগিয়ে নাকি বিছানায় পড়ে আছে ফাজিলটা। জানিস কিছু? মুখে তুলে খাইয়ে দেওয়ার মতো নাকি অবস্থা ওর হাতের। ভাবতে পারছিস কত বখাটে হয়েছে? নীরা না জানার ভান করে চায়। ব্যাগটা নিয়ে ঘর থেকে বের হতে হতে বলে, আমি কি করে জানবো? আমি এসবের খোঁজ রাখি না, সামনে পরীক্ষা, এত সময় কোথায় নাবিলজনিত ঘটনা ঘাটার? আর বখাটে হওয়ার কি আছে আপু? হয়তো পরিস্থিতিটাই মারামারি করার মতো ছিল, হতে পারে না? বোনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মুখটায় আধার নামিয়ে চলে গেল মেয়েটা। মীরা বুঝল না হুট করেই এভাবে রেগে কেন গেল মেয়েটা। চৌধুরীপাড়া থেকে রিকশায় করে প্রধান সড়কে আসতে সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাসের জন্য দাঁড়ালো। সড়কের একটা বিলবোর্ডে চেয়ে রইল একদৃষ্টে। ভালো লাগছে না কিছুই, মনটা কেমন উচাটন লাগছে। কিছু একটার পিছুটান আজ ভার্সিটিতে যেতে দিচ্ছে না নীরাকে। কোথায় একটা নিস্তব্ধতা হৃদয়, কারোর জন্য ভীষণ হাহাকার করছে বুকটা। ব্যাগ থেকে ফোনটা বের করে ইমুকে ফোন করে জানিয়ে দিল আজ আর ভার্সিটিতে যাবে না সে। ফিরতি এসে একই রিকশায় চড়ল, গন্তব্য গুলিবাগের দিকে। চৌধুরীপাড়া থেকে গুলিবাগের দূরত্ব কেবলই 5 মিনিটের, হেঁটে গেলে 10 মিনিট। কিছুক্ষণের মধ্যে রিকশা থেকে নেমে হাঁটা ধরল কাঙ্ক্ষিত গলির দিকে। রমজান চাচার দোকান পেরিয়েই ডুপ্লেক্স বাড়িটার সম্মুখে দাঁড়ালো নীরা। নিঃশব্দে দাঁড়িয়ে রইল, গেট ভেতর থেকে বন্ধ। পেছন থেকে রমজান চাচা হাঁক ছাড়লেন, নীরা আম্মা, বহুদিন পর আইলা দেখি। হাসে, বহুদিন কোথায় চাচা, 2 মাস আগেও তো এসে গেলাম।
রমজান রাহেলার খুব বিশ্বস্ত আর কাছের একজন, ছোট বোনের মতো স্নেহ করে রাহেলাকে সে, থাকেও এই গলিতেই। তিনি মিষ্টু করে একগাল হাসলেন, বাড়ির গেটের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, গেট বন্ধ নাকি? হ্যাঁ, ভেতর থেকে তালা। খাড়াও, ফোন করতাসি রাহেলারে। 2 মিনিটের মাথায় চাবি নিয়ে নিচে এলেন রাহেলা। অনাকাঙ্ক্ষিত মুহূর্তে নীরাকে দেখে অবাকই হলেন অনেকখানি। চৌধুরীপাড়া থেকে গুলিবাগের দূরত্ব খুব বেশি না হলেও কলেজে ওঠার পর থেকে খুব প্রয়োজন ছাড়া এদিকটায় আসে না নীরা। ওকে দেখে খুশি যেন উপচে পড়ছে রাহেলার চোখে। তড়িঘড়ি করে গেট খুললেন। ফ্রিজ থেকে যত ধরনের নাস্তা আছে নামিয়ে সামনে রাখলেন নীরার। এই পাস্তা বানাচ্ছেন তো এই কফি করে আনছেন। একটু পর আবার খাসির মাংসও ভেজালেন কাচ্চি করার জন্য। ব্যস্ত হয়ে পড়লেন ভাতিজিকে আপ্যায়ন করতে। নীরা কপাল চাপাড়ায় ফুপ্পির এহেম অবস্থা দেখে, দেখেছ, এই কারণেই তোমার বাসায় আসতে ইচ্ছে হয় না। এত চাপ নিচ্ছ কেন বাবা? চিল, আমি তোমার ভাতিজি, মেহমান না। মেহমানের মতোই তো করিস, বছরে 1-2 বার পা মারালে মেহমান নয় তো কি? নীরা রান্নাঘরে ঢুকল। সত্যিই অনেকদিন পর এলো সে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সবকিছুই আগের চেয়ে এখন আরও গোছানো রান্নাঘরটা। থাকারই কথা, ঘরের মালকিন যে তার ছোট ফুপ্পি, যেখানে যাবে সেখানেই কিভাবে যেন সব গুছিয়ে ফেলে, সম্পর্ক, জীবন, সব। নীরা ফুপ্পির সাথে হাতে হাত চালায় কাজে, চোরা চোখে কাকে যেন খুঁজে। অমতা অমতা করে শুধায়, নাবিল ভাইকে দেখছি না যে? কড়াইয়ে পেঁয়াজ ছাড়তে ছাড়তে জবাব দেয়, দেখ গিয়ে ঘরে, ঘুমাচ্ছে বোধহয়। ডাক্তার কি এক পাওয়ারের ওষুধ দিল, ছেলে আমার দিনের অর্ধেক বেলায় ঘুমিয়ে কাটিয়ে দেয়। একবার ডেকে এলাম নাস্তার জন্য, ঝাড়ি মেরে পাঠিয়ে দিল ফাজিলটা। একটু পর দেখিস আবার নিজেই এসে জড়িয়ে ধরে সরি বলবে। কি এক পাগল যে পেটে ধরেছি আমি। নীরা মিটিমিটি হাসে, মুখ ভেঙিয়ে বলে, খামোখা, আবার ডাক্তার দেখাতে গেলে কেন? সকালের ওষুধ যদি দুপুরেই খাবে তো নিজেই ডাক্তার হয়ে গেলে পারত। হাসে মীরা, গাল টানে বোনের। পুনরায় কাঁধে থুতনি ঠেকিয়ে 2 বাহুতে জড়িয়ে ধরে ঢুলতে ঢুলতে বলে, নীরা শোন, তোকে না এমন বর চেয়ে বিয়ে দেব যে তোর মতো শান্ত, চুপচাপ, গম্ভীর আর বেরসিক ধরনের, একেবারে খাপে খাপ মিলবে। আমাদের নিলয় ভাইয়ের মতো একটা পাত্র খুঁজব তোর জন্য, গম্ভীর প্রফেসর টাইপ। ভালো হবে না? মীরা আর চোখে কথার পরিপ্রেক্ষিতে নীরার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করল। বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না পিচ্ছিটার চেহারায়। নির্লিপ্ত ভঙ্গিতে চুল বাঁধছে সে। নিলয় ভাই মোটেও গম্ভীর আর বেরসিক না আপু, উনি চুপচাপ থাকে। তবে নাবিল ভাইয়ের কাছ থেকে খোঁজ নিস, ওনার চেয়ে বেশি রসিকতা আমাদের বংশে আর কেউ জানে না, শুধু ভান ধরে থাকে গম্ভীর গম্ভীর। মীরা কেমন করে যেন সন্দেহ নিয়ে চায়। তাই? বাহ, ভালোই তো পর্যবেক্ষণ করিস নিলয় ভাইকে। না জানার কি হলো, সবাই জানে। মীরা ঠোঁট টিপে হেসে আবার মনে পড়ার ভঙ্গিতে চায়, বলে, ও ভালো কথা। রাহেলা ফুপ্পি বলছিল নাবিল নাকি কোথায় মারামারি করে হাত ভেঙে এসেছে, হাতে ব্যান্ডেজ লাগিয়ে নাকি বিছানায় পড়ে আছে ফাজিলটা। জানিস কিছু? মুখে তুলে খাইয়ে দেওয়ার মতো নাকি অবস্থা ওর হাতের। ভাবতে পারছিস কত বখাটে হয়েছে? নীরা না জানার ভান করে চায়। ব্যাগটা নিয়ে ঘর থেকে বের হতে হতে বলে, আমি কি করে জানবো? আমি এসবের খোঁজ রাখি না। সামনে পরীক্ষা, এত সময় কোথায় নাবিলজনিত ঘটনা ঘাটার? আর বখাটে হওয়ার কি আছে আপু? হয়তো পরিস্থিতিটাই মারামারি করার মতো ছিল, হতে পারে না। বোনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মুখটায় আধার নামিয়ে চলে গেল মেয়েটা। মীরা বুঝল না হুট করেই এভাবে রেগে কেন গেল মেয়েটা। চৌধুরীপাড়া থেকে রিকশায় করে প্রধান সড়কে আসতে সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাসের জন্য দাঁড়ালো। সড়কের একটা বিলবোর্ডে চেয়ে রইল একদৃষ্টে। ভালো লাগছে না কিছুই, মনটা কেমন উচাটন লাগছে। কিছু একটার পিছুটান আজ ভার্সিটিতে যেতে দিচ্ছে না নীরাকে। কোথায় একটা নিস্তব্ধতা হৃদয়, কারোর জন্য ভীষণ হাহাকার করছে বুকটা। ব্যাগ থেকে ফোনটা বের করে ইমুকে ফোন করে জানিয়ে দিল আজ আর ভার্সিটিতে যাবে না সে। ফিরতি এসে একই রিকশায় চড়ল, গন্তব্য গুলিবাগের দিকে। চৌধুরীপাড়া থেকে গুলিবাগের দূরত্ব কেবলই 5 মিনিটের, হেঁটে গেলে 10 মিনিট। কিছুক্ষণের মধ্যে রিকশা থেকে নেমে হাঁটা ধরল কাঙ্ক্ষিত গলির দিকে। রমজান চাচার দোকান পেরিয়েই ডুপ্লেক্স বাড়িটার সম্মুখে দাঁড়ালো নীরা। নিঃশব্দে গাড়িয়ে রইল। গেট ভেতর থেকে বন্ধ। পেছন থেকে রমজান চাচা হাঁক ছাড়লেন, নীরা আম্মা, বহুদিন পর আইলা দেখি। হাসে, বহুদিন কোথায় চাচা, 2 মাস আগেও তো এসে গেলাম। রমজান রাহেলার খুব বিশ্বস্ত আর কাছের একজন, ছোট বোনের মতো স্নেহ করে রাহেলাকে সে, থাকেও এই গলিতেই। তিনি মিষ্টি করে একগাল হাসলেন। বাড়ির গেটের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, গেট বন্ধ নাকি? হ্যাঁ, ভেতর থেকে তালা। খাড়াও, ফোন করতাসি রাহেলারে। 2 মিনিটের মাথায় চাবি নিয়ে নিচে এলেন রাহেলা। অনাকাঙ্ক্ষিত মুহূর্তে নীরাকে দেখে অবাকই হলেন অনেকখানি। চৌধুরীপাড়া থেকে গুলিবাগের দূরত্ব খুব বেশি না হলেও কলেজে ওঠার পর থেকে খুব প্রয়োজন ছাড়া এদিকটায় আসে না নীরা। ওকে দেখে খুশি যেন উপচে পড়ছে রাহেলার চোখে। তড়িঘড়ি করে গেট খুললেন।
ফ্রিজ থেকে যত ধরনের নাস্তা আছে নামিয়ে সামনে রাখলেন নীরার। এই পাস্তা বানাচ্ছেন, তো এই কফি করে আনছেন। একটু পর আবার খাসির মাংসও ভেজালেন কাচ্চি করার জন্য। ব্যস্ত হয়ে পড়লেন ভাতিজিকে আপ্যায়ন করতে। নীরা কপাল চাপাড়ায় ফুপ্পির এহেম অবস্থা দেখে। দেখেছ, এই কারণেই তোমার বাসায় আসতে ইচ্ছে হয় না। এত চাপ নিচ্ছ কেন বাবা? চিল, আমি তোমার ভাতিজি, মেহমান না। মেহমানের মতোই তো করিস, বছরে 1-2বার পা মারালে মেহমান নয় তো কি? নীরা রান্নাঘরে ঢুকল। সত্যি অনেকদিন পর এলো সে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সবকিছুই আগের চেয়ে এখন আরও গোছানো রান্নাঘরটা। থাকারই কথা, ঘরের মালকিন যে তার ছোট ফুপ্পি, যেখানে যাবে সেখানেই কিভাবে যেন সব গুছিয়ে ফেলে, সম্পর্ক, জীবন, সব। নীরা ফুপ্পির সাথে হাতে হাত চালায় কাজে, চোরা চোখে কাঁপে যেন খুঁজে। অমতা অমতা করে শুধায়, নাবিল ভাইকে দেখছি না যে? কড়াইয়ে পেঁয়াজ ছাড়তে ছাড়তে জবাব দেয়, দেখ গিয়ে ঘরে, ঘুমাচ্ছে বোধহয়। ডাক্তার কি এক পাওয়ারের ওষুধ দিল, ছেলে আমার দিনের অর্ধেক বেলায় ঘুমিয়ে কাটিয়ে দেয়। একবার ডেকে এলাম নাস্তার জন্য, ঝাড়ি মেরে পাঠিয়ে দিল ফাজিলটা। একটু পর দেখিস আবার নিজেই এসে জড়িয়ে ধরে সরি বলবে। কি এক পাগল যে পেটে ধরেছি আমি। নীরা মিটিমিটি হাসে, মুখ ভেঙিয়ে বলে, খামোখা, আবার ডাক্তার দেখাতে গেলে কেন? সকালের ওষুধ যদি দুপুরেই খাবে তো নিজেই ডাক্তার হয়ে গেলে পারত। হাসে মীরা, গাল টানে বোনের। পুনরায় কাঁধে থুতনি ঠেকিয়ে 2 বাহুতে জড়িয়ে ধরে ঢুলতে ঢুলতে বলে, নীরা শোন, তোকে না এমন বর চেয়ে বিয়ে দেব যে তোর মতো শান্ত, চুপচাপ, গম্ভীর আর বেরসিক ধরনের, একেবারে খাপে খাপ মিলবে। আমাদের নিলয় ভাইয়ের মতো একটা পাত্র খুঁজব তোর জন্য, গম্ভীর প্রফেসর টাইপ। ভালো হবে না? মীরা আর চোখে কথার পরিপ্রেক্ষিতে নীরার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করল। বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না পিচ্চিটার চেহারায়। নির্লিপ্ত ভঙ্গিতে চুল বাঁধছে সে। নিলয় ভাই মোটেও গম্ভীর আর বেরসিক না আপু, উনি চুপচাপ থাকে। তবে নাবিল ভাইয়ের কাছ থেকে খোঁজ নিস, ওনার চেয়ে বেশি রসিক। মাথা ঠিক আছে তোমাদের? কথাটা বলেই তুমুল শব্দ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় নিলয়। খুবই আগুন জ্বলছে গায়ে। আলমগীর আহমেদ অত্যন্ত স্নেহের সাথে ছেলের পানে চাইলেন, পিঠে হাত বুলিয়ে বললেন, তোর যদি ব্যক্তিগত পছন্দ থাকে তাহলে আমরা ওদের না করে দেব। আছে কেউ? বাবা, কেউ থাকা আর না থাকাটা ফ্যাক্ট না। না থাকলেই নিজেদের সিদ্ধান্তে আমার উপর একটা বিয়ে চাপিয়ে দিবে। আই এম শকড যে তোমরা আংটি বদলের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলেছ। আমাকে আর জিজ্ঞেস করার কি দরকার তাহলে? নীরাতে তোর পছন্দ না? নিলয় হতাশ শ্বাস ফেলল, কপালে হাত ঠেকিয়ে বলল, পছন্দ না হওয়ার ব্যাপার না বাবা, ইভেন ওকে পছন্দ না করে থাকাই যায় না। শি ইজ পারফেক্ট, বাট স্টিল তোমরা ওকে কিংবা আমাকে জিজ্ঞেস করতে পারতে। আমরা দুজন দুজনকে চাই কিনা এটা ক্লিয়ার হওয়া দরকার ছিল তোমাদের। খাদিজা থমথমে মুখ করে বসেছিলেন এতক্ষণ, এ পর্যায়ে উঠে দাঁড়ালেন। তোদেরকে কি জিজ্ঞেস করব? তোদের ভালো মন্দটা তোদের চেয়ে ভালো আমরা জানি। তোর বাবার সঙ্গেও তো আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আমরা কি ভালো নেই? 30 বছরের সম্পর্কে আমাদের মধ্যে কি কখনো অশান্তি দেখেছিস? ভুল বোঝাবুঝি হয়েছে কখনো? নেহাল করুণ করে চাইল ভাইয়ের পানে, ক্ষীণস্বরে বলল, কাউকে পছন্দ হলে বল, আমি ব্যক্তিগতভাবে তোর পক্ষই নেব। নিলয় খুব বিরক্তি আর অসহায় ভাব করে চায় ভাইয়ের পানে, বলে, নেই ভাইয়া, বাট আমি বিয়েটা এখন করতে যাচ্ছি না। সমস্যা কোথায়? এখন আংটি বদল করে রাখ, বিয়েটা তোদের মর্জি মতোই পরে হবে। নিলয় ব্যর্থ নয়নে চায় একে একে সকলের পানে। ভাইয়ের পানে বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে গাল ফুলিয়ে শ্বাস ফেলে নিঃশব্দে প্রস্থান নিল। উপলব্ধি করল এদেরকে বুঝিয়ে লাভ নেই। খাদিজা ছেলের যাওয়ার পানে চেয়ে মিটিমিটি হাসলেন, স্বামীর পানে চেয়ে ফিসফিস করে বললেন, এখন তো না না করছে, বিয়েটা একবার হয়ে গেলে তখন দেখবে বউ ছাড়া কিছুই বুঝবে না। বারান্দায় এসে বসল নিলয়, মেজাজ খারাপ লাগছে ভীষণ। ঘরে গিয়ে একটা সিগারেট নিয়ে আবার ফিরল বারান্দায়। সিগারেটে সুখ টান মেরে ফোনটা হাতে নিল। টুংটাং শব্দ ভেসে আসে মেসেজের। অসময়ে অনাকাঙ্ক্ষিত মানুষটির মেসেজ দেখে অবাক হয় নিলয়। বর্ষা লিখেছে, পরে মেসেজ করব বলে যে করলাম না, আপনি কি রাগ করেছেন সে কারণে? ফিরতি উত্তর না পাঠিয়ে সোজা ফোন করল নিলয়। 2বার রিং হওয়ার পর রিসিভ করল বর্ষা। রিসিভ করতেই নিলয় থমথমে স্বরে বলে, বৃষ্টি পড়ছে কুমিল্লায়? বিভ্রান্ত হয় কিছুটা। নেই। কোথায় আছো তুমি? একের পর এক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন শুনে অবাক হয় বর্ষা। ভার্সিটিতে। আজ একটু দেরি করে বাসায় গেলে আপত্তি আছে? বেশ কিছুক্ষণ চুপ থাকে জবাবে বর্ষা। বলে, না নেই। কেন? আমার মন খারাপ। তুমি আমার মন ভালো করাবে আজ। কি আশ্চর্যজনক আবদার! কৌতূহলবশত অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। সেসব দুমিয়ে আপাতত বর্ষা জবাব দেয়, কোথায় বসবো? আমি বাসা থেকে বের হচ্ছি, তুমি একটা রেস্টুরেন্টে বসে সময়টা কাটাও, 1.5 ঘন্টার মধ্যে এসে পড়ব। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করিয়ে নিলয় এলো দুপুর 3টায়। ক্যান্টনমেন্টের আশেপাশের একটা রেস্টুরেন্টে বসেছে ওরা।
নিলয়ের মন খারাপের প্রকৃত কারণ জানার পর থেকে পেট ফাটিয়ে হাসছে বর্ষা। হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো বিস্মিত সে। ওর হাসি দেখে নিলয়ের রাগ তরতর করে বাড়ছে। থমথমে মুখে চেয়ে আছে সে। তুমি কি আমাকে হুমায়ুন আহমেদের নাটক দেখাচ্ছ? কমেডি হচ্ছে এখানে? ওয়াই ইউ লাফিং? বর্ষা মুখ চেপে ধরে নিজের, তাকায় আবার, চোখে চোখ রেখে আবার হেসে দেয়। নিলয় গাল ফুলিয়ে অন্যদিকে মুখ করে বসে। মেয়েটা বড্ড ফাজিল। আমি তোমার কাছে নিজের দুঃখ শেয়ার করতে আসলাম আর তুমি মস্করা করছো? পাষাণ একটা। বর্ষা এবার সত্যি সত্যি হাসি বন্ধ করল। বেশি বেশি হয়ে যাচ্ছে। সরি, আসলে বিয়ে করা ব্যাপারটাও যে এতটা দুঃখের হতে পারে আমি সত্যি উপলব্ধি করিনি। আজ করলাম। একই সাথে আপনার মন খারাপের মাত্রাটা আজ করতে পারছি। নিলয় রাগি রাগি মুখ করে চায়। আবার মস্করা? কপাল চাপড়ায় বর্ষা। এইবার সত্যি মজা নয়, আই এম সিরিয়াস, বাট আই উইল সাজেস্ট ইউ বিয়েটা করে নিন নিলয়। শি ইজ গুড ফর ইউ। দাঁতে দাঁতে মিলে নয়ায় রাগি রাগি মুখ করে চায়। থামল নাবিল। শাওন গান শেষ হতেই বন্ধুকে জাপটে জড়িয়ে ধরল দুই বাহুতে। আবেগপ্রবণ ভঙ্গিতে বলল, ম্যান ইউ জাস্ট মেল্ট মাই হার্ট। ভাই তুই সেরা। না চাইতেও ঠোঁটের কোণে এক ফালি হাসির রেখা ফুটে ওঠে নীরার। কি চমৎকার গানের গলা মানুষটার! এই প্রথম তার এই বিশেষ গুণটা নজরে পড়ল নীরার। ইমু আর চোখে এক পলক চায় ওর পানে। বলে, নাবিল ভাই একটা চিজ রে মাইরি। এমনিতেই ক্যাম্পাসের জুনিয়ররা ওনার উপর টাসকি খেয়ে পড়ে থাকে, তার উপর এই সুর শুনলে ওরা তো মরেই যাবে বন্ধু। নীরা থমথমে আধার মুখে চাইল, মনে মনে ঈর্ষা নিয়ে শুধালো, কারা তার উপর টাসকি খেয়ে পড়ে থাকে? ইমু ইশারায় নিপাকে দেখিয়ে বলে, এদের বন্ধু মহলেই তো আছে একজন, নিপা, দ্য ক্যাটরিনা কেফ। বেশ নাটকীয় ভঙ্গিতে মুখ ভেঙিয়ে শেষে নামটা জপে ইমু। নীরা বিরক্তিকর চোখে চাইল নিপার পানে। শাওনের কাছ থেকে নীরা এই চিপকি গার্লের ব্যাপারে আগেই শুনেছিল নীরা। আশ্চর্যের ব্যাপার, পছন্দ করে জানার পরও কেন নাবিলের সঙ্গেই বসতে হবে? ব্যাচমেট বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? আসুক এই লোক আর সামনে, আস্ত ইঁট দিয়ে তার মাথা ভাঙবে নীরা। আর একে দেখো, একটা মেয়ে কত নির্লজ্জ হতে পারে সেটা নিপাকেই উদাহরণ হিসেবে দেখানো যায়। এতগুলা ছেলের মাঝে কি অদ্ভুত ভঙ্গিতে বসে আছে বেহায়াটা। বিশ্রী চোখ জোড়াও নাবিলের দিকেই নিবদ্ধ। এত রসকস নিয়ে দেখে মিটিমিটি হাসছে, যেন চোখ দিয়ে গিলে ফেলবে নাবিলকে। নীরা তাৎক্ষণিক টেবিলে থাকা কাচের গ্লাসটা তুলে শব্দ করে আবার রাখল সেটা। এ পর্যায়ে সঙ্গে সঙ্গে সব নিস্তব্ধ হয়ে যায়। পুরো ক্যাফেটেরিয়ার নজর এখন ওর পানে। সেদিকে ভ্রুক্ষেপ নেই নীরার। সে কেবল চোখ দিয়ে ভস্ম করে ফেলার দৃষ্টিতে চেয়ে আছে নাবিলের পানে। শাওন ইশারায় নাবিলকে পেছনে ফিরতে বলে। নাবিল ফিরে চায়। নীরার রাগি রাগি মুখটা দেখে ভ্রু বাঁকায়। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ধূপধাপ পায়ে ক্যান্টিন থেকে প্রস্থান নেয় নীরা। নাবিল প্রশ্নসূচক দৃষ্টিতে চায় শাওনের পানে। শুধায়, কাহিনী কি? শাওন মিটিমিটি হাসে। ওর কানের কাছে এসে ফিসফিস করে বলে, মনে হয় জেলাস। নাবিল সন্দিহান চোখে চাইল ওর দিকে। খামোখা জেলাস হতে যাবি কেন? শাওন ইশারায় নিপাকে দেখালো। হাত মুষ্টিবদ্ধ করে আগুন চোখ নিক্ষেপ করল ওর উপর নাবিল। জানতে চাইল, ওর কথা নীরাকে কে বলেছে? শাওন তাৎক্ষণিক উঠে দূরত্ব নিয়ে দাঁড়াল নিজেকে বাঁচানোর ভঙ্গিতে। দুই হাত গালে রাখল ভয় হয়। বলে, আকামটা আমার দ্বারাই হয়েছে বন্ধু। আই এম ভেরি ভেরি সরি দোস্ত। কথায় কথায় একদিন কুটনামিটা করে ফেলেছি। তখন তো আর জানতাম না এটাকেই যে তুই আমাদের ভবিষ্যৎ ভাবি হিসেবে পয়েন্ট করবি। এইবারের মতো মাফ কর ভাই। নাবিল পেড়ে মেরে কলার চেপে ধরল ওর। পুরো ক্যাফেটেরিয়া উড়াধুরা ধস্তাধস্তি চলল দুজনের। ইমু এদিকেই চেয়েছিল এতক্ষণ। ধস্তাধস্তির এক পর্যায়ে হুট করেই শাওনের চোখ যায় ওর দিকে। মিটিমিটি হাসছে মেয়েটা। শাওন অকস্মাৎ জড়িয়ে ধরল শক্ত করে নাবিলকে। কানের কাছে মুখ নিয়ে অসহায় কণ্ঠে বলল, ভাই, পরে চিপাই নিয়ে শোধবোধ করে নিস। এখন থাম, সামনে ক্রাশ। এদিকেই তাকিয়ে আছে। ওর সামনে কিলঘুষি মেরে ইজ্জতের ফালুদা বানাইস না। এমনিতেই সহ্য করতে পারে না, এখন মায়ের খাড়িতেছি দেখলে পাত্তাই দিবে না বন্ধু। নাবিল ঠোঁট টিপে হেসে ছাড়ল ওকে। ইমুর দিকে চেয়ে নাটকীয় ভঙ্গিতে ডাকল ওকে। ইমু পাখি, কি দেখছো ভাইয়া? ইমু হাসি সংবহন করে। কিছু না ভাইয়া। কিছু তো একটা দেখছই। শুনো, একটা হেল্প করতে পারবে ভাইয়ার? জি বলুন। আমার বন্ধু শাওনের আজকে খুব মন খারাপ। বৃষ্টির দিনে ওর কারণেই এমন মন খারাপ হয়। পারিবারিক রোগ। এসব দিনে সে আবার একা থাকতে পারে না। নিঃসঙ্গ থাকলেই রেগে নিজের মাথা নিজে ফাটিয়ে দেয়। তাই ওর মন খারাপ হলে আমি ওকে কখনো একা ছাড়ি না। প্রেমিকার মতো প্যাম্পার করি, একটু যত্ন আত্মি করা যাকে বলে। ইমু ভ্রুং কুচকে প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে রইল। তো আমি কি করতে পারি?
ভালো কোনো সাইকিয়াট্রিস্ট দেখান, এমনিতেই আপনার বন্ধু একটা আধপাগল, তার মানসিক চিকিৎসার প্রয়োজন। অপমানে অপবাদে হৃদয়টা ব্যথিত হয়ে আসে শাওনের। নাবিল আড়ালে ওর পিঠে হাত রেখে ঠোঁট টিপে হাসে, পুনরায় সিরিয়াস ভঙ্গিতে বলে, সেটা তো পরে দেখাবো, বাট এখন তো সামলাতে হবে ক্ষণকালের জন্য। ভাইয়ার একটু বাইরে যেতে হচ্ছে, ওকে একা রেখে যাই কি করে? মুড সুইং হলে পরে কেঁদে কেঁদে কখন দেয়ালে মাথা ঠেকিয়ে বসে ঠিক নেই। ব্যাপারটা রিস্কি, একজন সহৃদয়বান বন্ধু হিসেবে এটা তো হতে দেওয়া যায় না, তাই না? থাকো না বনু, একটু যাই আমি। একজন চরম রেগে আছে আমার উপর, তার রাগ না ভাঙালে সর্বনাশ হয়ে যাবে, কেয়ামত হবে, কেয়ামত। করিডোর, লাইব্রেরি, ডিপার্টমেন্টের ক্লাস, কমন রুম, কোথাও দেখা নেই নীরার। 4 তলার পুরোটাই খোঁজা শেষ। এদিকে শুরু হয়েছে মুষলধারী বৃষ্টি। বৃষ্টির মধ্যে রেগেমেগে কোথায় গেল মেয়েটা? পুনরায় হাঁটা ধরল গ্রাউন্ড ফ্লোরের উদ্দেশ্যে। করিডোর দিয়ে অনমনে বাইরে চোখ যেতেই নজর আটকে এলো ক্যাম্পাসের ফিল্ডে ঘাসের ওপর দাঁড়িয়ে লাফাতে থাকা মেয়েটার উপর। নাবিল তাকাতেই নীরা ইশারায় হেসে ডাকল ওকে। পা থেকে মাথা অবধি ভিজে চুপচুপে অবস্থা। নাবিল তাৎক্ষণিক পা চালিয়ে ফিল্ডে যায়। নিচতলার করিডোর থেকে হাঁক ছাড়ে, এখানে কি তোর? নীরা জবাবে হাসল। কিছুক্ষণ আগের মন খারাপের গল্প ভুলে আকাশের পানে মুখ মেলে দিয়ে সবটুকু জল শরীরে শুষে নিতে নিতে আবার চেয়ে হাসল। হাত মেলে দিয়ে বৃষ্টি ছুঁতে ছুঁতে জবাবে শুধায়, বৃষ্টিতে তোমার জ্বর হয় নাবিল ভাই? নাবিল শরীরে অসুখ লুকিয়ে মনের খোরাক মেটাতে পা ফেলল কাদামাটিতে। ভেজাল দেহ প্রাণ। বৃষ্টিবিলাসীর সামনে আসতে আসতে নেশাগ্রস্থের মতো বলল, মনে সুখ নিয়ে ভিজলে বৃষ্টি কাউকে অসুখ দেয় না, বিশ্বাস রাখতে হয়। নীরা ঘাসের উপর আচমকা বসে পড়ল। ইশারা করল ওকেও বসতে। নীরা 2 পা সামনে মেলে বসল। হেসে নাবিলও আকৃতিতে বসে পেছনে 2 হাত ঠেকিয়ে আকাশের পানে চায়। এ পর্যায়ে সেও পুরোপুরি ভিজে একাকার। নীরা ওর পানে চেয়ে হাসল নিভৃতে, শুধালো, পৃথিবীতে ক্যাটস অ্যান্ড ডগসে বৃষ্টিতে ভেজার চেয়ে সুন্দর রোম্যান্টিসিজম আর অন্যটি হতে পারে নাবিল ভাই? নাবিল ঠটের কোণে বিমোহিত হাসি টানল। আবেদনময় কণ্ঠে সম্মতি জানালো, উহু, নাথিং ক্যান বি মোর বিউটিফুল দ্যান দ্য রেন। নাবিলের কণ্ঠে অসম্মতি এ পর্যায়ে। মাথা নাড়িয়ে বলে, ক্যান বি। আর চোখে চায় নীরা। নাবিল পাশে অবহেলায় পড়ে থাকা নীরার হাতের উপর হাত ছোঁয়ায় নিজের। পুনরায় আকাশে চোখ মেলে বলে, ইউ আর মোর বিউটিফুল দ্যান এনিথিং বেবি গার্ল। আপনা আপনিই ঠোঁটে ফুটে ওঠে মিষ্টি হাসি নীরার। নির্জন হয় মনের পরিবেশ। নীরা জবাব দিল না, হাত সরালো না, কেবল চোখ বন্ধ করে বৃষ্টির সুরেলা গান শুনল, উপভোগ করল চরাচরের সবচেয়ে সুন্দর দিনটিকে। টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে ওর ঠোঁটে, চোখের পাপড়িতে, গালে। কি আশ্চর্য ঔপন্যাসিকার ঢঙের দৃশ্য! নাবিল মুগ্ধ হয়ে অপলক চেয়ে রইল। মুখ থেকে চোখ সরিয়ে চাইল পায়ের দিকে। তার মায়াবতীর ফর্সা পা দুটো লাগছে দুধে আলতার সৌন্দর্যের অনুরূপ। নুপুরজোড়া পরম আবেশে শুয়ে আছে পায়ে। চিকন চিকন আঙুলগুলোকেও লাগছে নজরুল কবিতার ছন্দের মতো। সে মায়াময় কণ্ঠে ডাকে ওকে, নীর। নীরা চোখ বন্ধ রেখেই সাড়া দেয়, হুঁ। রাত জাগার অভ্যেস আছে তোর? নীরা চোখ তুলে চায়। অসময়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন শুনে বিভ্রান্ত হয় কিছুটা। নাবিল আবার শুধায়, আছে? না, তোমার জানা কথা, 11টার আগেই আমি ঘুমিয়ে পড়ি। আজ থেকে রুটিনটা পরিবর্তন করতে হবে। কেন? তুইও রাত জাগবি, বেশি না, 12টা অবধি হলেও চলবে। কি করবে জেগে? কথা বলবি আমার সাথে। আমার বন্ধুরা রাত জেগে প্রেমিকাদের সঙ্গে কথা বলে। হোস্টেলে থাকতেও দেখতাম ভোর অবধি পৃথিবীর সব ফালতু বিষয় নিয়ে প্রেমিকার সঙ্গে ফুসুর ফুসুর করত। যদিও তখন ব্যাপারটায় বিরক্ত হতাম, ভাবতাম ঘুমের রফাদফা করে যারা এমন হুতুম পেঁচার মতো রাত জাগে এরা মূলত উজবুক, আহাম্মক। আমি হলে কখনো এমন ন্যাকা ন্যাকা কাজ করতাম না, বলে হাসল নাবিল। নীরা বাদ সেধে শুধালো, তো? সম্ভবত আমারও ইদানিং এই ন্যাকা ন্যাকা কাজগুলো করার স্বাদ জাগতে শুরু করেছে। আজকাল ভোর অবধি নির্ঘুম রাত কাটাতে ইচ্ছে হয়। পৃথিবীর সব ফালতু বিষয় নিয়ে আমারও একটা তোতা পাখির সঙ্গে ফুসুর ফুসুর করতে ইচ্ছে হয়। এসব এক্সিকিউট করতে হলে তোর জেগে থাকাটা জরুরি। নীরা না চেয়ে স্মিত হাসে, সুরে আদর মিশিয়ে শুধায়, আর কি কি করতে ইচ্ছে হয় তোমার? নাবিল চোখ ছোট ছোট করে ভেবে বলল, আর ইচ্ছে হয় সারা শহর হুটখোলা রিকশায় প্রণয়িনীর সঙ্গে ঘুরে বেড়াতে। নীরা তাৎক্ষণিক উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে মিষ্টি করে হেসে হাত বাড়ালো, বলল, চলো তোমার ইচ্ছে পূরণ করি, হুটখোলা রিকশায়, স্বর্গীয় আষাঢ়ে। নাবিল ভ্রু কুচকে চাইল, পরক্ষণেই হাসল আবার। হাত ধরে উঠতে উঠতে শুধায়, আইউ শিওর? মাথা ঝাঁকায় নীরা, 100%। বিকেলের নরম আলো আর রিমঝিম বৃষ্টিতে ভিজে শহরটা যেন আজ একটু বেশি ছন্দময় হয়ে উঠেছে।
রিকশার ছাউনির নিচে দুই জোড়া চোখে জমে থাকা গল্পেরা মুখোমুখি বসে। শরীর শরীরকে পুরোপুরি ছোঁয়ে না, কিন্তু মন ছোঁয়ে একে অপরের অস্তিত্ব। চারিদিকে কেবল ঝমঝম বৃষ্টির গান, আর পাশাপাশি ওরা। মনে হচ্ছে এই শহরে আজ কোনো কৃত্রিমতা নেই কোলাহল, কেবল আছে দুটো মায়াময় প্রাণ, একটা নিবিড় অনুভূতি আর ওদের গোপন প্রেমের মৌসুম। নীরা হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ে, তখনই বাজ পড়ে আচমকাই। সে খামচে ধরল নাবিলের শর্ট। হাসে নাবিল, প্রেয়সীর সকল ভয় গুচাতে বাহুতে আঁকড়ে ধরে তাকে। এবার শরীরকে ছুল, খুব গভীরভাবে না ছুল। এ ছোঁয়ায় শরীরের উন্মাদনা না থাকলেও মন হয় ব্যাকুল, কামনা বাসনা হয় দৃঢ়। নাবিল অন্যদিকে মুখ করে বসে আত্মসংযম করে। ঘাড় বেয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে ওর, শরীর থেকে ভেসে পারফিউমের মাতাল করা সুভাষ। নীরা চেয়ে থাকে অপলোক, একটা অপ্রতিরোধ্য মানুষের সঙ্গে খুঁজে পায় নিজের জীবন। একটা রিকশা, একটু ভিজে যাওয়া গাল, আর বাহুডোরে আঁকড়ে রাখা একটা ভরসার হাত। পক্ষীরাজের ঘোড়ায় না চড়লেও আজ নিজেকে কুইন অফ অল মনে হচ্ছে নীরার। রিকশার চাকায় ঘূর্ণায়মান পানির ছিটা আর হৃদয়ে জমে থাকা ভালোবাসার শব্দরা একসাথে ছুটে চলে শহরের অলিগলি পেরিয়ে এক অদূর ভবিষ্যতের দিকে। ওদের ঠোঁট কথা বলে না, তবে নিভৃতে কথা হয় হৃদয়ের সঙ্গে হৃদয়ের। মুক্ত বিহঙ্গের মতো বাধাহীন বৃষ্টিতে ভিজে রাতে সত্যি সত্যি জ্বর হলো নাবিলের। যদিও এ জ্বরে সামান্যতম শারীরিক বেগ বোহাতে হচ্ছে না তাকে, শরীরে কষ্টকেও ছাড়িয়েছে মনের আনন্দ। জ্বরের মধ্যেও যেন অসীম প্রশান্তি মনে প্রাণে। যে জ্বরে দূর হয় চিত্তচাঞ্চল্য ও মানসিক অস্থিরতা, বাড়ে মনের খরাক, অভিলাষ হয় আরও দৃঢ়। রাতে তেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে না, টুপটাপ পড়ছে ঝিরিঝিরি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করল, ঘুম আসছে না নাবিলের। বারান্দায় হাঁটাহাঁটি করল কিছুক্ষণ, আবার এলো ঘরে। বাসায় ফেরার পর থেকে সবকিছুই কেমন সাদামাটা লাগছে। নীরার অস্তিত্ব টের পাচ্ছে সবখানে। গায়ের শার্টটা শুকিয়ে সেটাই গায়ে জড়িয়েছে আবার। নীরার শরীরের মেয়েলি সুভাষ পাচ্ছে সেটা থেকে এখনও। চোখের সামনে সে আজ কেবল একটা সুন্দর শান্ত মুখ দেখছে। তাকে এত ব্যাকুলভাবে এই প্রথম মনে করা। বুঝল অন্ধের জ্যোষ্ঠীর মতো নিজের জীবনে নীরার অশেষ প্রয়োজনীয়তা। উপলব্ধি করল মেয়েটা একটু সঙ্গ দিলেই জীবন হয়ে ওঠে রেশম তুলোর মতো নরম। টের পায় তার অস্তিত্বের চরম স্বচ্ছতা। গ্যালারি ঘেটে ফ্যামিলি ফটোতে নীরাকে খোঁজার চেষ্টা চালালো, একটা পায়। মায়ের সঙ্গে নীরার হাসজ্জ্বল একটা ছবি, পরনে নীল জর্জেটের থ্রিপিস। হাসে সে, জুম করে হাত বোলায় ছবিটায়। ভীষণ মায়া ছড়িয়ে হাসে মেয়েটা, বড্ড আদর মাখা হাসি। মনের ইচ্ছে আর না দমিয়ে ডায়াল করল কাঙ্ক্ষিত নাম্বারে। রিং হলো, কিছুক্ষণের মধ্যেই রিসিভ করে নীরা। নাবিল অবাক হয় খানিক। সচরাচর এত রাত পর্যন্ত নীরা কখনোই জেগে থাকে না। ওপাশ থেকে স্পষ্ট গলায় হ্যালো বলতেই নাবিল নেশা ধরানো কণ্ঠে শুধায়, ঘুমাসনি? ক্ষীণ হাসল নীরা। মনে মনে লোকটার ফোনের অপেক্ষাতেই বসেছিল সে। কেন যেন বিশ্বাস ছিল নাবিল ফোন করবে। উহু, কেন জানি না। ঠোঁট কামড়ে হাসল নাবিল, একটু চুপ থেকে ডাকে, শোন। তোকে আজ তুমি করে সম্বোধন করতে ইচ্ছে হচ্ছে, করব? সারা আসলো না অপর পাশ থেকে, কেবল শ্বাস প্রশ্বাসের হিসিসে শব্দ ভেসে আসছে। ভেতরের লাজুকতা অস্থিরতা দমিয়ে নীরা অনেকক্ষণ পর জবাব দেয়, বারে, এ তো শীঘ্রই প্রমোশন হয়ে গেল সম্বোধনের। নাবিল কেমন করে যেন হাসে, শ্বাস ফেলে গভীর করে। কত শতকের তৃষ্ণা সেই শ্বাসে। নীরার সর্বাঙ্গ কেঁপে ওঠে সেই মধুর শব্দে। নাবিল শান্ত অথচ গভীর আবেগ ঢেলে বলে, আমার ধৈর্য সংযম বরাবরই কম। প্রমোশন আরও অনেক ব্যাপারেই ঘটাতে ইচ্ছে করছে। সাধ্য আছে সেসবের, নেই বৈধতা। আমি চাঁদ দেখিয়া তাকে স্পর্শ করার খায়েশ মিটাই আতাতত। অসম্মতি জানিয়ে হাসে নীরা, বলে, আমি চাঁদ নই, আর অসংযম মানুষও অপছন্দ আমার। হুহা করে বিশ্ব জয় করে হাসল নাবিল। দুষ্টুমি নিয়ে বলল, অনেক অপছন্দের লিস্টই পছন্দে কনভার্ট হবে। নাবিল আছে না, আই উইল হেল্প ইউ পাখি। নীরা জানালা খুলে দেয়। পাখি? আহা, কি নেশা ধরানো গলায় ওকে এমন নামে সম্বোধন করল নাবিল। হাসে সে, স্নিগ্ধ বাতাস মুখে মাখতে মাখতে হুঁশিয়ারি করার স্বরে বলে, আমার অনেক রাগ, রেগে কোনোদিন তোমার মাথা ফাটিয়ে দিতে পারি, নট ওয়াইফ মেটেরিয়াল। ইচ্ছে হলে ফাটাবে, তোর হাতে মাথা ফেটে ফাটা কেস্ট হয়ে যাক, সব মঞ্জুর, সব সামলে নেব। আমি কথা কম বলি, আমি বেশি বলে ব্যালেন্স করে নেব। দেয়ালে পিঠ ঠেকিয়ে হাসল নীরা। নাবিল আবার ডাকে, বললি না যে? কি তুমি করে বলতে পারবো কিনা? পারমিশন নিয়ে কোনো কাজ করার মতো সভ্য লোক তো নও তুমি। অপবাদ দিচ্ছ, সুযোগে অপমানও করছিস। করছি। নাবিল ভাবলেশহীনভাবে দায়সারা ভঙ্গিতে জবাব দেয়,
তোর প্রেমে পড়ে সভ্য হয়ে গিয়েছি বলে অসভ্য জবাব দেওয়া থেকে বিরত রইলাম। তোর সব অপমান অপবাদ আমার উপর ফুল হয়ে ঝরে পড়ুক। তুমি অসভ্যই, সভ্যতার আড়ালে খাঁটি অসভ্য তুমি। ল্যাহ, ছুলাম না ধরলাম না অসভ্য হয়ে গেলাম। কি নির্মম নীতি রে তোর! অপবাদ দেওয়ার মাত্রা অতিক্রম হলে কিন্তু সত্যি সত্যি আর সভ্য থাকছি না। যেচে বিপদ বাড়াস না নিজের, নাদান শিশুটাকে সভ্য থাকতে দে। মুখ ভেঙায় নীরা। নাবিল উন্মাদের মতো ডাকে আবার, জান। খিলখিল করে হেসে উঠল নীরা, পেট ফাটিয়ে হাসি পাচ্ছে তার। জান? জান, করিজা, ফুসফুস সব সমস্যা হচ্ছে শুনতে। নাবিল ভাই, কি অদ্ভুত লাগছে তোমার মুখে জান শুনতে। তুমি আমাকে আজীবন জানবাবু শোনা ডাকবা? ও মাই গড! ভেবেই হাসি পাচ্ছে। ছি ছি ছি, এতদিন মনে মনে তোমাকে ভাই ভাবতাম। মানা যাচ্ছে না এসব ন্যাকা ন্যাকা ব্যাপার। শেষমেশ তুমিও সেই টিপিক্যাল বয়ফ্রেন্ডদের মতো করবা? কি লজ্জার ব্যাপার। নাবিল বেশ সিরিয়াস ভঙ্গিতে ধমকায়, পরক্ষণেই কণ্ঠ খাদে নামিয়ে বলে, শোন, আমার এত ফেক ফর্ম্যালিটিস করতে ভালো লাগছে না নীরা। আই এম মিসিং ইউ। ভালোবাসলে লিমিটলেস ন্যাকা হতে হয়। আমার যা ইচ্ছে হবে আমি তাই বলেই রাখবো। এত বিধিনিষেধ মানতে পারছি না। তোকে আমি জড়তা ছাড়া হুটহাট ফোন করে ফেলতে চাই, ছুতে চাই। আমি চাই ঘোড়ের কাঁটার মতো 24টা ঘন্টা তুই আমার আশেপাশে থাক। আমার কিচ্ছু ভালো লাগছে না। তোকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে খুব। আমি বুঝি না মানুষ কিভাবে বছরের পর বছর প্রেমিকার জন্য অপেক্ষা করে। আমার তো একদিনও ওয়েট করতে ইচ্ছে হচ্ছে না। চল না, বিয়ে করে ফেলি। পারিবারিক সব ঝামেলা আমি হ্যান্ডেল করব, প্রমিস। নেশাগ্রস্তের মতো এক নিঃশ্বাসে কথাগুলো বলল নাবিল। নীরা হাসে। ততক্ষণে ঘুম পুরোপুরি গায়েব। বিছানায় গা এলিয়ে কাঁথা গলা পর্যন্ত টেনে শুলো। পাল্টা জবাব না দিয়ে প্রশ্ন করল, ফুপ্পি কিছু বলেনি? কোন ব্যাপারও? কাল যে আমাদের বাসায় তোমাদের দাওয়াত? বলতে পারছি না, শুনিনি কিছুই। আম্মুর ব্যাপার স্যাপারও অদ্ভুত ঠেকছে। আজকে সারাদিন তোর শাশুড়িটার মুড অফ। এই মা রমণীটাকে নিয়েও আমার চিন্তার শেষ নেই। কখন কি হয় কি চলে বুঝি না। বাই দ্য ওয়ে, মামুর বাড়ি অরফ শ্বশুর বাড়িতে দাওয়াত কোন উপলক্ষে? তেমন বিশেষ কারণ আছে বলে তো শুনলাম না। নিলয় ভাইয়ারাও আসবে। আব্বু মনে হয় তার 2 বোনকে মিস করছে, এই কারণেই বিনা উপলক্ষে জরুরি তলব। মাথা ঝাঁকায় নাবিল, বলে, আরেকবার বরযাত্রী নিয়ে আসলে কেমন হয় রে? পরব নাকি শেরওয়ানি কালকে? কপাল চাপড়ায় নীরা, বিরক্তি নিয়ে শুধায়, এই তোমার জ্বর হয়েছে? নাবিল বিরক্ত হয় খানিক। মেয়েটা বড্ড আনরোম্যান্টিক। দীর্ঘশ্বাস ফেলে সে। কেমন করে যেন ম্যাকি রাগ দেখিয়ে বলে, এই শোন, বউ না হতে পারলে এমন বউ বউ টাইপ শাসন করবি না। বিরক্ত লাগছে এসব। মুখে এক ফোঁটাও মধুর অস্তিত্ব নেই। আসছে ন্যাকা ন্যাকা জ্বর মাপতে। সতেজ একটা রোম্যান্সের মধ্যে জ্বর ঢুকিয়ে দিয়েছে। এই বাল তুই রাজি কিনা বল, নেওয়া যাচ্ছে না এসবার। কালই বিয়ে করব আমি। ওর বলার ধরনে বেশ কিছুক্ষণ চুপ থেকে অকস্মাৎ উচ্চস্বরে হেসে ফেলে নীরা। আবারও ধমকে ওঠে নাবিল, হাসবি না, আমার মরণ দশা নীরা। তুই হাসলে তরতর করে রাগ বাড়ছে। আমি কিন্তু ছাদ থেকে লাফ দেব, হারপিক খেয়ে ফেলবো, আই সোয়ার। আই এম ফিলিং স্যাড অ্যান্ড ইউ আর লাফিং। তোর উচিত ছিল ফটাফট এক্ষুনি বাসা থেকে পালিয়ে টপাটপ আমাকে বিয়ে করে ফেলা। তা না করে হাসছিস। কেমন মেয়ে রে তুই? একটুও মায়া হচ্ছে না? মায়া হলেই কি, পরিস্থিতি এখনো আউট অফ কন্ট্রোল। সব আমরাই নষ্ট করেছি। আব্বুর মন মেজাজ স্বাভাবিক না হওয়া অবধি এখন এসব উতলতে চাইছি না। তাহলে আমার কি হবে? বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কাদো কাদো সোয়ারে কথাটা বলে নাবিল। নীরা হাসে, বলে, কিছুই হবে না তোমার, আমি আছি তো। আর তাছাড়া প্রেমে পড়েছি কিনা সেটাই তো ফিল করতে দিচ্ছ না এখনো। বাড়ির সামনে মাঝরাত্রিরে আদর্শ প্রেমিকের মতো দাঁড়িয়ে থাকবে, রমনায় বা টিএসসিতে রিকশায় করে ঘুরবো, কেউ প্রেম প্রস্তাব দিলে পজেসিভ প্রেমিকের মতো কড়া শাসন করবে। এসব না হলে প্রেমটাকে ঠিক প্রেম বলে মনে হচ্ছে না। তুমি আগে প্রেমিক হও নাবিল ভাই, তারপর বিয়ে। তুই আগে ভাই ডাকা অফ কর মর্জিনা, থাপড়াবো আরেকবার ভাই শুনলে। 100 বার ডাকবো। ব্যর্থ হয়ে হাসে নাবিল। কেমন করে একটা স্বস্তি নিয়ে শ্বাস ফেলে সে। কত সহজে সবটা নিজের মন মতো হয়ে যাচ্ছে। নীরা ওর প্রেমে পড়েছে। নাকের ডগায় রাগ বয়ে বেড়ানো মেয়েটা নাবিলের প্রেমে কেমন মোমের মতো গলে গিয়েছে। কেমন মায়া করে কথা বলে ইদানিং। ময়না পাখির কণ্ঠ ওর, শুধু শুনতে ইচ্ছে হয়। বেশ কিছুক্ষণ কেউ কথা বলে না। নিভৃতে শোনে একে অপরের শ্বাসের শব্দ। অনেকক্ষণ পর নাবিল অতৃপ্ত স্বরে বলে, দোষটা আমারই। কেন যে তোর কথা শুনে ধেই ধেই করে বিয়ে ভাঙতে গেলাম। শালার সেদিন বিয়েটা করে ফেললে আজ নবসম্পর্কের 1 মাস পূর্ণ হতো। ইউ স্পয়েলড এভরিথিং। যদিও আমারও কিছু ইস্যু ছিল, বিয়েটা আত্মপ্রত্যয় নিয়ে করিনি, কারণ আমিও বিভ্রান্ত ছিলাম আমার অনুভূতি নিয়ে। তখনও জানতাম না আমি তোকে পাগলের মতো চাই, আবার একেবারেও যে চাই না সেটাও জানতাম না। তাই তো আম্মু নিজের আর্জি পেশ করার পর কিভাবে যেন রাজি হয়ে গিয়েছিলাম। সন্দেহ ছিল নিজের প্রতি, আবার কোথাও একটা সম্ভাবনা ছিল আমার সম্ভবত তোর সঙ্গে সংসার করতে সমস্যা হবে না, বরং খুব সরলভাবেই কাটিয়ে দিতে পারবো গোটা একটা জীবন। আমার সরল সংসার সহ্য হলো না তোর। সব বরবাদ করেছিস রে মর্জিনা তুই।
নীরা ঠোঁট টিপে হাসে। পাগলের মতো উন্মাদনা দেখাচ্ছে ছেলেটা। নীরা কণ্ঠে আবেগ ঢেলে আশ্বস্ত করে ওকে, দুশ্চিন্তা করো না প্লিজ, আমি আছি। তাছাড়া তখন বিয়েটা হয়ে গেলে আমারই অনেক বড় আফসোস থেকে যেত। তখন তোমাকে মেনে নিতে পারতাম না, যেটা এখন হবে না। আমার ভেতরকার অনেক রহস্যের উদ্ঘাটন হয়েছে সেদিন পালাতে পেরে। ওটার দরকার ছিল নাবিল ভাই। নাবিল ক্ষীণ হাসল। মেয়েটা কদিনে বড় হয়ে গিয়েছে, কেমন বুঝদারের মতো সান্ত্বনা বাণী শোনাচ্ছে। নাবিল ভারাক্রান্ত সোয়ারে বলে, তুই আমাকে কখনো ছেড়ে যাস না নীরা। আমার ফরএভার ডেস্টিনিতে তোর থাকা চাই। এতটা কাছে থাকিস যতটা থাকলে আর কখনোই দূরে যাওয়া যায় না। জীবনের সাথে এতটা আষ্টে পিষ্টে লেপ্টে থাকিস যতটা থাকলে বৃত্তের মতো ঘুরে সেই আমার কাছেই আসতে হয়। যতটা কাছে থাকলে শরীরের সাথে শরীর আর আত্মার সাথে নিবিড়ভাবে মিলে যায় আত্মা। যতটা কাছে থাকলে বেলা অবেলা প্রবল উষ্ণতা নিয়ে দুঠোঁটে মিশে যায় দুঠোঁট, মিশে অস্তিত্ব, নিঃশ্বাস আর অভ্যেস। তুই আমার নেশা হয়ে থাকিস, আমি রোজ তোর নেশায় মাতাল হতে চাই। পৃথিবীর আলো নিভে যাওয়ার অবস্থায় প্রবল উজ্জ্বলতা নিয়ে প্রদীপ শিখার আলো ছড়ালো একই শহরে দুই প্রান্তে জেগে থাকা একজোড়া কপত কপতির মনে। স্বস্তিতে জলজল করে ওঠে চোখের তারা। কতকালের তৃষ্ণা ওদের, তাদের মধ্যে এতটুকুও অসন্তুষ্টি নেই। আছে আকাঙ্ক্ষিত ভবিষ্যতের স্বপ্ন, প্রাণের ঐক্যতা আর সদ্য ফোটা প্রেম পুষ্পের সুবাস। আমাদের সম্পর্কটার কোনো নাম দেওয়া যায় না? ছায়াময়ী মেয়েলি কণ্ঠটি দৃঢ় হয়। সে হাসল উচ্চস্বরে, তাকায় ছেলেটির পানে, বলে, সম্পর্কের নাম চাই? কি নাম রাখব? ঠিক আছে, আজ থেকে আমাদের সম্পর্কের নাম কল্পনা বিলাস। ছেলেটি হাসে, কৌতূহলী হয়ে শোধায়, কল্পনা বিলাস? ভারী আশ্চর্য নাম। যে সম্পর্কের কোনো স্থায়িত্বতা নেই, যেটা সুখের হলেও আজীবন ধরে রাখার ক্ষমতা নেই, সেটা কল্পনাতেই সুন্দর। জীবনের কান্তিকালে আমরা আবার কল্পনায় ধরা দেব, আবারও অক্লান্ত হয়ে উদ্দেশ্যহীন হেঁটে যাব ব্যস্ত শহর। 10 টাকার বাদাম ফুরালেও আমাদের কথা ঝুলি থোড়াবে না আর। এসব আবারও হবে কেবলই কল্পনায়। আগে যা ঘটেছিল সেসবও কল্পনা ভেবেই বেঁচে থাকব। আমাদের আবার দেখা হবে কল্পনা বিলাসে। বাতাসে আজ মন খারাপের সুবাস। এই বিদায়ক্ষণ মন ভার করছে খুব। ছেলেটা ঘাসের পাতা ছিঁড়তে ছিঁড়তে চায় মায়াবী মুখটায়, চোখে বিষণ্ণতা এঁকে ধীর কণ্ঠে বলে, আচ্ছা, আমাদের কি সত্যিই আর দেখা হবে না কখনো? তাকায় না মেয়েটা, আড়ালে অশ্রু জল আর বুকের দহন লুকিয়ে বলে, দেখা হওয়াটাই কি প্রকৃত সমাধান? আপনি আমার চোখে চোখ রাখলেই মিটে যাবে অন্ধকার। তুমি চাইলেই মিটবে, তুমি চাইলেই সব সম্ভব। একটু সঁপে দাও আগ্রহ। বুক চিরে অচিরেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মেয়েটির। সে উঠে দাঁড়ায়, এক পলক পেছন ফিরে চায় আবার, বলে, আমি থাকতে চাই, কিন্তু আপনি ফেরাতে জানেন না। ছেলেটা ছলছল চোখে চেয়ে মেয়েটার নিষ্ঠুর চলে যাওয়া দেখল। মেয়েটা আর ফিরে চায় না। হাঁটতে হাঁটতে কিছু মুহূর্ত পর ধীরে ধীরে ছায়াটাও বিলীন হয়ে যায়। ছেলেটা মেয়েটার নাম ধরে ডাকে, চিৎকার করে ডাকে। সে তবুও ফিরে আসে না, না একটি বার ফিরে চাইল। গভীর অরণ্যে একটা টকবগে পুরুষালী দেহ কেমন অসহায়ের মতো বসে আর্তনাদ করছে। তার আত্মচিৎকারে মাটি কেঁপে ওঠে, পৃথিবী থমকে যায়, সমুদ্র হয়ে যায় শান্ত। তার একা লাগছে ভীষণ। চারিদিকে কেবলই ধুধু অন্ধকার আর নির্জনতা। মেয়েটাকে তার চাই, তাকে ছাড়া ছেলেটা বাঁচবে না। সে ডাকল, শুনো মেয়ে, ফিরে আসো, ফিরে আসো তুমি। সে আসে না। ঘুমের ঘোরে মন্ত্রমুগ্ধের মতো নিলয় হাসপাস করতে করতে বিড়বিড় করল। চোখ মেলে চাইল আকস্মিক। ঘন অরণ্যের বদলে নিজেকে আবিষ্কার করল নিজের ঘরের বিছানায়। উপরে সিলিং ফ্যান ঘুরছে। উঠে বসল সে, জোরে জোরে শ্বাস নিল। উত্তেজনায় শরীর ঘেমেছে অনেকখানি। সাইড টেবিলের বোতল থেকে ঢকঢক করে পানি খায়। বারান্দায় বসে একটা সিগারেট ধরায়। এমন অদ্ভুত স্বপ্নের কারণ খুঁজে পায় না সে। ঘরে ফিরে হাঁটাহাঁটি করে কিছুক্ষণ। ঘুম আসছে না আর। আলমারি থেকে কিছু একটা বের করে। ডিভানে শুয়ে হালকা কারুকার্যের সোনার আংটিটায় হাত বোলায়। কাল যেটা নীরাকে পরাবে নিলয়। ফোনের ফ্ল্যাশলাইটের আলো ছাড়িয়েও আরও উজ্জ্বল দেখাচ্ছে আংটিটাকে। আপাত দৃষ্টিতে সেটা দেখতে মূল্যবান অলংকার মনে হলেও নিলয়ের কাছে এই মুহূর্তে এটার নাম বিভ্রান্তি, সিদ্ধান্তহীনতা। ব্যাপারটা এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটাও অকল্পনীয়, অপ্রস্তুতজনক। মনোযোগ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আংটিটা। খুব সুন্দর দেখতে, নীরাকে মানাবে ভীষণ। নিলয় চোখ বন্ধ করে হতাশ শ্বাস নেয়। ছটপট করছে মনটা।
জীবনের স্রোত তাকে কোন দিয়ে বইয়ে নিয়ে যাচ্ছে সে জানে না। স্রোতের অনুকূলে বিনা বাক্যে ভেসে চলেছে কেবল। নিজেকে কেমন জড়বস্তু মনে হচ্ছে। আবার ফিরিয়ে দেওয়ারও উপায় নেই। কার জন্য ফেরাবে? তার তো কোনো পিছুটান নেই। আচ্ছা, সত্যি কি নেই কোনো পিছুটান? কারো মায়া? ক্ষণিকের সঙ্গ? স্বপ্নের মেয়েটাই বা কে? কেন সে বলল, আমি থাকতে চাই, কিন্তু আপনি ফেরাতে জানেন না? সত্যিই কি নিলয় কাউকে তাকে জানে না? হয়তো তাই হবে। তবে কেন মেয়েটার চলে যাওয়া নিলয়কে স্বপ্নের মধ্যেও পোড়াচ্ছিল? কিসের টান? কে সে? এমন একটা স্বপ্নই বা এই সময়ে কেন দেখতে হলো? উচাটন লাগছে খুব। ফোনের নেট অন করে অনলাইন হলো সে। বর্ষাকে অ্যাক্টিভ দেখাচ্ছে। টেক্সট পাঠালো তাৎক্ষণিক। আমার কি করা উচিত? সঙ্গে সঙ্গে ফিরতি রিপ্লাই আসে। নীরাকে নিয়ে? না চাইতেও মলিন হাসল নিলয়। মেয়েটা কেমন করে যেন সবই বুঝে যায় ইদানিং। জবাব দেয়, এটাই তো হওয়ার কথা। বলো না বর্ষা, কি করব? কি করতে চান? মন কি বলে? বুঝতে পারছি না। নীরার সঙ্গে কথা হয়েছে এই বিষয়ে? না, তবে অনেক বড় একটা সিক্রেট জানতে পেরেছি। মীরার সাথে কথা হয়েছিল আজ সন্ধ্যার পর। ওর মাধ্যমেই জানতে পেরেছি ব্যাপারটা। কেমন সিক্রেট? নীরা অলরেডি লাইকস মি। বর্ষা অবাক হওয়ার ইমোজি পাঠায়। পরক্ষণেই চোখ টিপার ইমোজি দিয়ে বলে, তবে আর অপেক্ষা কিসের? পাত্রী রাজি তো কেয়া কারেগা কাজী। আর ইউ জোকিং? ব্যাপারটা আমার জন্য চিন্তার। নীরা আমাকে পছন্দ করে এটা জানার পর চাইলেও জোর গলায় বলতে পারছি না আমি বিয়েটা করতে চাই না। নীরাকে কষ্ট দেওয়া যাবে না, এটাই মাথায় ঘুরপাক খাচ্ছে। আই এম ডিপ্রেসড। আর নীরা আমার জন্যই নাবিলের সঙ্গে বিয়েটা ভেঙেছিল এটা জানার পর আরও অস্থির লাগছে। অপরাধবোধ কাজ করছে, আবার মনের বিরোধিতাও করতে পারছি না। আমার আসলে দেশে আসাটাই ঠিক হয়নি বর্ষা। আই এম ফেড আপ উইথ এভরিথিং। ভেতরের অস্থিরতা কাউকে বোঝাতে পারছি না। বর্ষার মন নরম হয়ে আসে। তাৎক্ষণিক ফোন করে সে। কথা বলতে ইচ্ছে করছে না, তাও রিসিভ করল নিলয়। বর্ষাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলে, বিয়েটা নীরার সঙ্গে ঠিক না হয়ে যদি তোমার সাথেও হতো হয়তো এতটা আপসেট হতাম না। নীরাকে আমি কখনো ছোট বোন ব্যতীত অন্য নজরে দেখিনি। এখনও এই ব্যাপারটা আমার জন্য কঠিন। ইটস টাফ টু অ্যাকসেপ্ট হার অ্যাজ মাই ওয়াইফ। বলেই ফোনটা কেটে দেয় নিলয়। বর্ষাকে আর কিছুই বলতে দিল না সে। ফোনের দিকে চেয়ে রোবটের মতো ঠায়ে বসে রইল বর্ষা। কি বলে গেল লোকটা? কেন বলল এসব? নাবিলের অলস বারান্দার চান্দ্রমল্লিকা ফুলগুলো অযত্নে প্রায় শুকিয়ে গিয়েছে। পরম অবহেলায় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ঝরে পড়ে আছে গোলাপি বেগুনি রঙের পাপড়িগুলো। আজকের দিনটা গুমোট। রোদ নেই বাতাসের ফিসফাস। শহরের কোলাহলের মধ্যেও আছে কিছু একটা নীরবতা। আকাশে ধূসর মেঘ করেছে, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তেমন। কাব্যিক ঢঙে যেন মন খারাপের দিন আজ প্রকৃতি ও মানব মনে একত্রে বাসা বেঁধেছে। ঘুমের ঘোরেই ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল, এক ফোঁটা তরল উষ্ণ বিষণ্ণ পানীয় স্পর্শ করল নাবিলের শুভ্র ললাট। ঘুম ভাঙে তারই ছোঁয়ায়। শরীরে ঠান্ডা কিছুর ছোঁয়া অনুভব হতেই পিটপিট করে চোখ মেলে চায় সে। বরাবরের মতোই শিউরে মা বসে আছেন। পুরাতন দৃশ্য। প্রায়শই জেগে পাশে মাকে বসে থাকতে দেখে ছেলে। নাবিল তাকাতেই তিনি যত্রতত্র ঘাড় ফিরিয়ে নির্জনে অশ্রু মুছে নিলেন শাড়ির আঁচলে। আবার ছেলের পানে চেয়ে পৃথিবীর তামাম কৃত্রিমতা লেকটালেন চেহারায়। হাসলেন ম্যাকি। ছেলের মাথায় কপালে গালে হাত বুলালেন পরম আবেশে। জোরপূর্বক হাসার চেষ্টা করে বললেন, উঠে পড়ো আব্বাজান, বেলা পড়েছে তো। কি খাবে নাস্তায় আজ? নাবিল হাসল মৃদু। মা প্রতিদিনই এমন আদর করে ডাকে ওকে। জলজ্যান্ত যুবক ছেলেটা তার কাছে যেন এখনও শৈশবের ছোট্ট শিশুটি। কণ্ঠে সবসময় স্নেহ থাকে এই চমৎকার রমণীটির। নাবিল প্রায়ই বেশ মন দিয়ে মাকে পর্যবেক্ষণ করে। মায়ের কাজের সময় আগে পিছে ঘুরে বিরক্ত করে। কিন্তু এই অমায়িক মানবী বিরক্ত হলে তো? ছেলের পাগলামি দেখে হাসে মা, বরং এসবই প্রাণ বাঁচায় তার। মায়ের এহেম প্রতিক্রিয়ায় নাবিল প্রতিদিনই মুগ্ধ হয়। ভাবে, তার মতো এমন ভবঘুরে স্বভাবের ছেলে কি করে এমন মহীয়সী একজন মহিলাকে মা হিসেবে পেল, সেটাই আশ্চর্যের বিষয়। সৃষ্টিকর্তা বোধহয় মা দেওয়ার ক্ষেত্রে নাবিলের প্রতি একটু বেশিই সদয় হয়েছেন। ভাবনা কাটিয়ে আড়মরা ভেঙে হামি দিতে দিতে আরেকটু চোখ বুঝল নাবিল। ঠোঁট মিলিয়ে হেসে মায়ের হাতটা টেনে চুমু খেল একটা। উঠে কোমল করে চোখ রাখল মায়ের চোখে। ছেলের সম্মুখে নিজেকে লুকানোর আপ্রাণ ব্যর্থ প্রচেষ্টা রাহেলার। সফল হলেন না বোধহয়। নাবিল দৃষ্টি অনড় রেখে পর্যবেক্ষণ করে মাকে। জননীর ভারাক্রান্ত ভেজা ভেজা চোখ দুটোয় কিসের যেন আক্ষেপ, কিছু একটার হাহাকার। মায়ের এহেম চাহনি নাবিলের বুক কাঁপায়, প্রাণ দুর্বল হয়।
সে মায়ের পানে চায় সন্দিহান হয়ে, সুধায়, সত্যি করে বলো তো আম্মু, ঝগড়া হয়েছে আব্বুর সাথে? ওয়াই আর ইউ স্যাড বাচ্চা? তোমার ছেলেকে বলো। এত বড় স্পর্ধা ইস্তিয়াক এহসানের ছেলের? আমার মাকে কাঁদায়, নাবিল বকে দিবে তাকে। চুপ রইলেন তিনি। জবাব না পেয়ে নাবিল উঠে বসে মায়ের সম্মুখে। এলোমেলো চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে বলে, আম্মু, এই নানুর লক্ষ্মী মেয়ে, মাই সুইট হার্ট, কাঁদছ কেন বাবা? আমি তো সুস্থ আছি এখন। এইটা ছাড়া তো আর কোনো কারণে তুমি কাঁদো না। কি হয়েছে? আমার টেনশন হচ্ছে তো। বলো, শরীর খারাপ? বলেই কপালে হাত ছোঁয়াল মায়ের। রাহেলা ছেলের মুখের দিকে চেয়ে রইলেন চুপচাপ। কাঙ্ক্ষিত জবাব না পাওয়া অবধি নাছোড়বান্ধা হয়ে মুখ চালাবে ইচ্ছে মতো সেও জানা। টেম্পারেচার তো স্বাভাবিকই, তাহলে কোথায় কষ্ট হচ্ছে? মাথা ব্যথা, প্রেশার বেড়েছে, মুড সুইং হচ্ছে, বাবার মাথা ফাটাতে ইচ্ছে করছে, নাকি আমাকে একটা থাপ্পড় মারতে ইচ্ছে করছে? মারো, এই যে গাল পেতে দিলাম। তাও চুপ থেকো না, তোমার চুপ থাকাকে আমায় ভয় হয়। এবার না চাইতেও হেসে দিলেন তিনি। রেলগাড়ির মতো কথার গতি থামে না ছেলের। নাবিল ভ্রু কুচকে চোখ ছোট ছোট করে চাইল। রাহেলা আবার হাসলেন। পরক্ষণেই ছেলের মুখে হাত বুলিয়ে পরম স্নেহে জড়িয়ে ধরলেন ওকে। নাবিল মায়ের মনের অস্থিরতা টের পায়। মায়ের শরীর কাঁপছে। সে মায়ের মাথায় হাত রাখল, চুলে হাত বুলায়। ডোন্ট বি স্যাড, আজ তো আবার প্রাণের ভাইয়ের বাড়িতে যাচ্ছ। খাদিজা আন্টিও আসবে, ভাই বোনদের একসাথে পেলে দেখবে আর খারাপ লাগছে না। তিনি চমকি তাকান নাবিলের পানে, অস্থির হয়ে শুধায়, ভাইজানের বাড়িতে যাব সেটা তোকে কে বলল? নাবিল মুচকি হাসল, চোখ টিপে বলল, সিক্রেট সোর্স, বলা যাবে না। কেন যাওয়ার কথা সেটা জানিস? নাবিল দায়সারা ভঙ্গিতে মাথা দোলায়। ছেলের উৎফুল্ল মুখে চেয়ে আন্দাজ করলেন কিছু একটা। দীর্ঘশ্বাস ফেলেন পরক্ষণেই। মাথা নুইয়ে ঘাড় ঘুরিয়ে বলেন, আমরা যাচ্ছি না আজ কোথাও। মুহূর্তেই উল্লাসিত মুখটা ফ্যাকাশে হয়ে আসে নাবিলের। জিজ্ঞেস করে, কেন যাব না? ধুর, এত প্যানিক করো না তো, উঠো, একটু পরেই বের হচ্ছি আমরা। ধমকে উঠলেন রাহেলা। নাবিল জোড়াজোড়ি করবে না একদম। আমরা যাচ্ছি না মানে যাচ্ছি না, আর তুইও যাস না। নাবিল নাছোড়বান্ধার মতো ঠোঁট উল্টে বায়না ধারে ফের। প্লিজ আম্মু, আগামীকাল তোমাকে বাইকে একটা রাইড দিব, যেখানে বলবে ঘুরতে নিয়ে যাব। উঠো, নো বন্ধুবান্ধব, নট নাবিল। আজকে সারাটা দিন শুধু তোমার নামে উৎসর্গ করব, প্রমিস। উঠো, রেডি হও, আমরা একটু পরেই বের হব। কিছুক্ষণ হতাশ দৃষ্টিতে চেয়ে রইলেন ছেলের শিশুসুলভ মুখের পানে। ছেলের দিকে তাকালে মনটা অচিরেই কেমন করে একটা ভেঙে আসে তার। কান্নারা গলায় দলা পাকিয়ে জমাটবদ্ধ হয়। ভেতরটা দুমড়ে মুচড়ে যায় তার। ছেলের কৌতূহলের আস্কারায় অকস্মাৎ রাহেলার ডুকরে কেঁদে উঠলেন। ঘটনার আকস্মিকতায় নাবিল ভরকায়। সে সঙ্গে সঙ্গে মাকে বুকে জড়িয়ে নেয়। জননীর চোখের পানিতে সাদা টি শার্ট ভিজে একাকার হয়ে গিয়েছে। নাবিলের পৃথিবী থমকে যায়। অজানা আশঙ্কায় ঝড় বয় বুকে। মাথায় হাত বুলায় মায়ের। চোখ দুটো বুজে ভারী শ্বাস ফেলে কিছু বলবে, তার আগেই রাহেলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমাকে ক্ষমা কর বাবা, মাকে ক্ষমা করিস। জীবনে এই প্রথম তুই এত আক্ষেপ করে আমার কাছে কিছু চেয়েছিস, অথচ আমার সেটা দেওয়ার সাধ্য নেই। তোর স্বপ্ন চোখের সামনে ভেঙে যেতে আমি দেখতে পারছি না। আমার তুই ছাড়া কেউ নাই। আমার ছেলেকে আমি এভাবে ভেঙে যেতে দেখতে পারবো না। তোর চোখের পানি, মনের ভাঙন সহ্য করা আমার জন্য পরম বেদনার। আমি কিভাবে শোনাবো তোকে এসব? নাবিলের বুকের উন্মাদনায় ঠিকঠাক কথাই বলতে পারছে না, আশঙ্কাও করতে পারছে না ঘটনা। বেশ কিছুক্ষণ চুপ থেকে মাকে নির্জনে কাঁদতে দেয় বুকে। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে পরক্ষণেই। সে শূন্যে চেয়ে বিভ্রম হয়ে কাপা কাপা ঠোঁটে শুধায়, আম্মু, আমরা মামার বাসায় কেন যাব না? তোমার চোখ ভেজানোর কারণ কি তবে এটাই? মায়ের চুপ থাকাকেই সম্মতি জেনে নিল ছেলে। নাবিল উপন্যাসের সারসংক্ষেপ বুঝে হাসল মলিন করে। আনমনেই বিড়বিড় করে জানতে চাইল, আমার স্বপ্ন? তুমি নীরাকে মিন করেছ তাই না? তুই বললে আমি এখনো হাতে পায়ে ধরব ভাইজানের। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলে হবে। আমার কাছে আমার ছেলের চেয়ে দামি আর কিছু নেই। নাবিল মায়ের চোখ মুছিয়ে দেয় হেসে। লম্বা শ্বাস টেনে উদ্যত হয় জীবনের পরম কঠিন বিষাক্ত সত্যগুলো শুনতে। কপালের টিপটা পরে নীরা দর্পণে নিজের মায়াময়ী মুখটা চাইল পরম লাজুক হাসি নিয়ে। পাতলা মসৃণ ঠোঁটজোড়ায় হালকা করে গোলাপি লিপস্টিক লাগিয়েছে। হাসল স্মিত। আয়নায় চোখাচোখি হলো বোনের সাথে। মীরার চোখে মুখে আনন্দ যেন উপচে পড়ছে। চোখ টলমার করছে আবেগে। সে বরাবরই আবেগী মেয়ে। আজ আদরের ছোট বোনের স্বপ্ন পূরণের দিনে আবেগটুকু বেড়ে যেন শতভাগে দাঁড়িয়েছে।
নিজের কাজল পরা চোখ থেকে একটুখানি আঙুলে মুছে তা নীরুর কানের পেছন ভাগে লাগিয়ে দিতে দিতে বলে, আমার নীরা পাখি, ছোট্ট নীরা পাখি, তোকে মধু লাগছে বনু। পৃথিবীর সমস্ত কুনজর থেকে আবার নীরুর রক্ষা হোক। নীরা বনের পানে চেয়ে হাসে। পৃথিবীর যাবতীয় কুসংস্কার মেনে বাঙালি নির্দ্বিধায় কত কত মায়াময় দোয়া করে যায়, সেসবের ইয়ত্তা নেই। নীরা পরক্ষণেই ম্যাকি বিরক্তিকর ভঙ্গিতে বলে, আমার সারপ্রাইজ কোথায়? তুই বলেছিস শাড়ি পরার পরই সারপ্রাইজ দিচ্ছিস। কোথায়? কি সারপ্রাইজ? তাড়াতাড়ি দে আপু, এক্সাইটমেন্টে বুক ধুকপুক করছে। মীরা হেসে বোনের গালের সঙ্গে গাল ঘেঁষে, আয়নার মুখোমুখি চেয়ে মুচকি হাসে, বলে, দাঁড়া দাঁড়া, অপেক্ষা কর আর কিছুক্ষণ। সারপ্রাইজ জ্যামে আটকে পড়েছে বোধহয়। সারপ্রাইজের জন্য মেয়ের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে দেখি। তো ফোরবে না? এই আপু, সত্যি করে বলতো, তুই প্র্যাঙ্ক করছিস না তো? আমার কিন্তু ভাই সন্দেহ হচ্ছে। আই ডোন্ট বিলিভ ইউ। তোকে বিশ্বাস করা পৃথিবীর উৎকৃষ্টতম গর্ধভাত্য। শব্দ করে হেসে ফেলল মীরা। পরক্ষণেই কপাল চাপড়ে শ্বাস ফেলে মাথা দোলায়। নীরা চোখ ছোট ছোট করে চাইল। মীরা আবার হাসলেন। পরক্ষণেই ছেলের মুখে হাত বুলিয়ে পরম স্নেহে জড়িয়ে ধরলেন ওকে। নীরা মীরার মনের অস্থিরতা টের পায়। মীরার শরীর কাঁপছে। নীরা মীরার মাথায় হাত রাখল, চুলে হাত বুলায়। ডোন্ট বি স্যাড, আজ তো আবার প্রাণের ভাইয়ের বাড়িতে যাচ্ছ। খাদিজা আন্টিও আসবে। ভাই বোনদের একসাথে পেলে দেখবে, আর খারাপ লাগছে না। তিনি চমকে তাকান নীরার পানে, অস্থির হয়ে শুধায়, ভাইজানের বাড়িতে যাব সেটা তোকে কে বলল? নাবিল মুচকি হাসল, চোখ টিপে বলল, সিক্রেট সোর্স, বলা যাবে না। কেন যাওয়ার কথা সেটা জানিস? নাবিল দায়সারা ভঙ্গিতে মাথা দোলায়। ছেলের উৎফুল্ল মুখে চেয়ে আন্দাজ করলেন কিছু একটা। দীর্ঘশ্বাস ফেলেন পরক্ষণেই। মাথা নুইয়ে ঘাড় ঘুরিয়ে বলেন, আমরা যাচ্ছি না আজ কোথাও। মুহূর্তেই উল্লাসিত মুখটা ফ্যাকাশে হয়ে আসে নাবিলের। জিজ্ঞেস করে, কেন যাব না? ধুর, এত প্যানিক করো না তো, উঠো, একটু পরেই বের হচ্ছি আমরা। ধমকে উঠলেন রাহেলা। নাবিল জোরাজোরি করবে না একদম। আমরা যাচ্ছি না মানে যাচ্ছি না, আর তুইও যাস না। নাবিল নাছর বান্ধার মতো ঠোঁট উল্টে বায়না ধারে ফের, প্লিজ আম্মু, আগামীকাল তোমাকে বাইকে একটা রাইড দিব, যেখানে বলবে ঘুরতে নিয়ে যাব। উঠো। নো বন্ধুবান্ধব, নট নাবিল। আজকে সারাটা দিন শুধু তোমার নামে উৎসর্গ করব, প্রমিস। উঠো, রেডি হও, আমরা একটু পরেই বের হব। কিছুক্ষণ হতাশ দৃষ্টিতে চেয়ে রইলেন ছেলের শিশুসুলভ মুখের পানে। ছেলের দিকে তাকালে মনটা অচিরেই কেমন করে একটা ভেঙে আসে তার। কান্নারা গলায় দলা পাকিয়ে জমাটবদ্ধ হয়। ভেতকটা দুমড়ে মুচড়ে যায় তার। ছেলের কৌতূহলের আস্কারায় অকস্মাৎ রাহেলার ডুকরে কেঁদে উঠলেন। ঘটনার আকস্মিকতায় নাবিল ভরকায়। সে সঙ্গে সঙ্গে মাকে বুকে জড়িয়ে নেয়। জননীর চোখের পানিতে সাদা টি শার্ট ভিজে একাকার হয়ে গিয়েছে। নাবিলের পৃথিবী থমকে যায়। অজানা আশঙ্কায় ঝড় বয় বুকে। মাথায় হাত বুলায় মায়ের। চোখ দুটো বুজে ভারী শ্বাস ফেলে কিছু বলবে, তার আগেই রাহেলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমাকে ক্ষমা কর বাবা, মাকে ক্ষমা করিস। জীবনে এই প্রথম তুই এত আক্ষেপ করে আমার কাছে কিছু চেয়েছিস, অথচ আমার সেটা দেওয়ার সাধ্য নেই। তোর স্বপ্ন চোখের সামনে ভেঙে যেতে আমি দেখতে পারছি না। আমার তুই ছাড়া কেউ নাই। আমার ছেলেকে আমি এভাবে ভেঙে যেতে দেখতে পারবো না। তোর চোখের পানি, মনের ভাঙন সহ্য করা আমার জন্য পরম বেদনার। আমি কিভাবে শোনাবো তোটি এসব? সত্যি কি কবি প্রেয়সীকে সুখী দেখার প্রত্যাশা থেকেই তাকে সুখের সন্ধানের আহ্বান জানিয়েছিলেন? নাকি এর অনলেও আছে অপ্রকাশিত বেদনা, অনাহুত ভালোবাসা, অভিমান আর বক্ষপিঞ্জরের কাল বৈশাখী ঝড়? মানুষ যারে হৃদয়ে পায় তারে কি সত্যি মুক্তি দিতে পারে? চায় মুক্তি দিতে? চায় না। কবিও চায়নি। সে প্রিয়জনকে মুক্ত করেছেন কারণ জোর করে রেখে দেওয়ার ক্ষমতা তার নেই। দোকানের খেলনা কিনতে মাকে জোর করা যায়, আবেগ দেখিয়ে বাবার মন ভোলানো যায়, কিন্তু এসব করে মানুষের হৃদয় জয় করা যায় কি? যায় না বোধহয়। যেখানে অধিকার চর্চার সুযোগ থাকে, মানুষ সেখানে জোর দেখাতে পারে, মুক্ত বিহঙ্গের মতো বায়না ধরতে পারে, পৃথিবী ভস্ম করতে পারে কঠিন অধিকারের জোরেই। তবে যদি চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দেয় ইউ আর জাস্ট আ নাম্বার ইন দেয়ার লাইফ, সেখানে গলার জোর আর জীবন ভাগাভাগি করতে চাওয়ার অভিলাষ দেখানো নিতান্তই বেমানান, অপমানজনক নয় কি? তাহলে কারো জীবনে নিজেকে জাস্ট আ নাম্বার হিসেবে জানার পরও নাবিল কি সেই অপমানজনক অনধিকার চর্চা করতে যাবে? করা উচিত? উচিত না, করা যায়ও না। ব্যাপারটা নিছকই হাস্যকর বই কি, অন্য কিছু না। সে হাসল নিজের উপর বিদ্রুপ করে।
চাইল আরেক পলক সম্মুখে বসা পুতুল বউ সেজে থাকা মেয়েটির পানে। বুক চিরে প্রাণ বেরিয়ে আসার উপক্রম হলেও নাবিল পণ করেছে বুকে পাহাড় চড়ে বসলেও সে আজ কিছুতেই এই মেয়ের মুখ থেকে নিজের চোখ সরাবে না। হৃদয়ের সমস্ত রক্তক্ষরণ দমিয়ে সে কেবলই এই হিরণময় অভিনেত্রীর অভিনয়ের শেষটুকু দেখে ছাড়বে আজ। তার স্বচ্ছ স্নিগ্ধ নরম অনুভূতিগুলোকে পরম যত্নে আশকারা দিয়ে কত সহজে সে মোড় ঘোরাতে পারে সেটাও মুগ্ধ হয়ে দেখবে। আজ যেন কিছুতেই মুগ্ধতা না কমে নাবিলের, কমতে দিবে না সে। হাতের বাহুতে কারো হাতের ছোঁয়া লাগতেই পাশ ফিরে যায় নাবিল। রাহেলা মাথা নুইয়ে চোখের পানি মুছতে মুছতে ধীর কণ্ঠে অবাধ্যতা দেখিয়ে বলেন, আমি কথা বলবো ভাইজানের সাথে, তোর কোনো কথাই শুনছি না আর। নাবিল চোখ বুজে হাসল মলিন করে, স্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল, তুমি কেন কাঁদছ অকারণে? মরে তো যাইনি আমি, মরব না। আমি জানি আমি মরে গেলে পৃথিবীতে কেবল তুমি ছাড়া আর কারো যায় আসবে না। আমি না থাকলে আমার মা ভালো থাকবে না। তোমার জন্য হলেও আমাকে বাঁচার মতো বাঁচতে হবে। চিন্তা করো না, তোমার রক্ত না, ঠিকই সামলে নিব নিজেকে। রাহেলা বেগম মুখে হাত দিয়ে আবারও অগাধ কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করলেন। বললেন, তুই একবার নীরার সঙ্গে কথা বলে দেখ আলাদা করে। নাবিল তাচ্ছিল্য করে শ্বাস ফেলল। কথা বলবো? সেই সুযোগটা আছে আমার? দিয়েছে কেউ? আম্মু, ওর জীবনে এই মুহূর্তে আমি শুধুমাত্র একজন তৃতীয় পক্ষ, যার উপস্থিতি ওর মনে এতটুকুও প্রভাব ফেলছে না। অভিমান থেকে বলছো সেসব? নাবিল হাসে আবার, বলে, এখানে আসার আগ পর্যন্ত সবটুকু অভিমানী ছিল, তবে এখন আমি পুরোপুরি সুস্থ মস্তিষ্কেই বলছি। তুমি জানো, সবকিছু জানার পরেও ভেবেছিলাম এসব ব্যাপারে নীরা হয়তো অবগত নয়, ওর সাথে প্রতারণা করা হচ্ছে, কোথাও একটা ঘাবলা রয়েছে। দৃঢ় বিশ্বাস ছিল আমি ওর সামনে দাঁড়ালে হয়তোবা ও আমায় সবটা বলার সুযোগ পাবে, ইভেন বলবেও। ও যদি মুখে একবার বলতো আমি এসবের কিছুই জানি না নাবিল ভাই, আমাকে দিয়ে জোর করে করানো হয়েছে এসব, বিশ্বাস করো আম্মু, পুরো দুনিয়া এক করে দিতাম আমি। ওকে আমার থেকে আলাদা করার সুযোগটুকু তোমার প্রাণের ভাইও পেত না। যদি একবার বলতো, কিন্তু কই, ও বলল না আম্মু। কেন বলল না? কেন ডাকল না আমায়? আমি ওকে কম ভালোবাসতাম, কম যত্ন করতাম? তোমার আদরের ভাতিজি আমায় নিঃস্ব করে দিয়ে কেমন আনন্দ নিয়ে বউ সেজে হাসতে হাসতে সব কিছুই উপভোগ করছে। না ফোন, না টেক্সট, কোনোভাবেই আমাকে জানানোর প্রয়োজন বোধটুকু করল না। সবটে কেন তোমার মুখ থেকেই শুনতে হলো আমাকে আম্মু? এসব জানার পরও বলবে আমি অভিমান করেছি? অভিমান হলে মানুষ ক্ষমা করতে পারে, তবে আমার কেন ওকে ক্ষমা করতে ইচ্ছে করছে না? একটুও দয়া আসছে না ওর জন্য? রাহেলা দীর্ঘশ্বাস ফেললেন। নাবিল আবার বিদ্রুপে দৃষ্টিতে চায় মায়াবতীর পানে, সেভাবে চেয়েই হাসল মুগ্ধ হয়ে। অশ্রু সংবরণ করে বলল, জানো, গতকাল সারাটা দিন ও আমার সঙ্গে কাটিয়েছে। আমরা একসাথে ক্যাম্পাসে বৃষ্টিতে ভিজেছি, রিকশায় ঘুরেছি, রাতেও লম্বা সময় ধরে অনেক কথা হয়েছে। একটা আস্ত রাত না ঘুমিয়ে আমরা জীবন সংসারের স্বপ্ন দেখেছি। এ দুদিনে একটা সুখের জীবনের লোভ দেখিয়ে মনে মনে আমাকে ছেড়ে যাওয়ার ছক আঁকছিল মেয়েটা, অথচ দেখো কিচ্ছু টের পেলাম না আমি। আজ আফসোসের সঙ্গে বলতে হচ্ছে পৃথিবীর উৎকৃষ্টতম গর্ধাপ্তের নাম নাবিল এহসান। ভাবতে পারছো তোমার ছেলেটা কত নির্বোধ? সে নাকি আমারই চোখের সামনে আমার ভাইকে বিয়ে করে ফেলবে। কিচ্ছু আটকানোর ক্ষমতা নাবিলের নেই। এসব কিভাবে মেনে নিব ও একবারও ভাবলো আম্মু? আমি কি নিয়ে থাকব? ও তো আমার জীবনের প্রথম ভালোবাসা, প্রথম প্রেম। ও আমার শেষ অবধিও আর কেউ আসবে না, আর কেউ দখল করতে পারবে না তোমার ছেলেকে। ও কি টের পায়নি এসব? ওর প্রতি আকাশ পাতাল এক করা গভীর ভালোবাসা আমার চোখে দেখেনিও? ওর চেহারায় কোনো দুঃখ নেই, একটুও দুঃখ নেই। কি মিষ্টি করে হাসছে দেখো, এক ফোঁটা অনুশোচনা, লজ্জাবোধ কিচ্ছু নেই ওর চোখে। এখানে আমার এক্সিস্টেন্স দেখতে পাও? আছে ওর লাইফে আমার কোনো অস্তিত্ব? নেই। অথচ আমাকে সারা জীবন বেঁচে থাকতে হবে ওকে একপাক্ষিক ভালোবাসার ভার কাঁধে নিয়ে। ওর ভালোবাসা আমার বুকের মধ্যে খুব ভারী ঠেকছে, খুব ভারী। নীরা আমায় ভালোবাসেনি, এই ধারালো সত্যটা জানার পরেও বাকিটা জীবন আমাকে কৃত্রিমভাবে বেঁচে থাকতে হবে আম্মু। ওকে অর্জন করতে না পারার এই হিমালয় সম আক্ষেপটুকু বহন করতে খুব কষ্ট হচ্ছে আমার। ছেলের কান্না ভেজা কণ্ঠে মায়ের দুনিয়ায় উলটপালট হয় মার। ইচ্ছে করছে পুরো পৃথিবী এক করে ছেলের চোখের পানি চিরতরে মুছিয়ে দিতে। ইচ্ছে করছে ধরণীতলের সবচেয়ে দামি সুখটা ছেলের নামে করে দিতে। আর সহ্য হচ্ছে না, যাচ্ছে না আর সহ্য করা। একটা নির্মল প্রাণ আর প্রাণবন্ত সন্তানের ঠোঁটের হাসি এভাবে বিলীন হয়ে যাওয়া তার মাকে ভীষণ পোড়াচ্ছে। কলিজা দুভাগ হয়ে যাচ্ছে ছেলেটার দিকে তাকালে। রাহেল আর নাবিল তো এমন ছিল না। এ ছেলেকে এত শান্ত হয়ে কথা বলা মানায় না, এত আক্ষেপ নিয়ে চোখ ভেজানো তাকে একেবারেই মানায় না। নাবিলরা কখনোই স্থির হয় না। ওরা হয় চঞ্চল পাখি, নয়তো স্বাধীন বন্য ঘোড়া। ওরা হয় আকাশ, সমুদ্র, হিমালয়ের সুউচ্চ পাহাড়চূড়া।
ওদের অস্তিত্ব হয় শুকতারাদের মতো উজ্জ্বল, ভাসমান, যারা সবাইকে হাসায়, বাঁচায়, সতেজ করে। ওরা এমন তুচ্ছ প্রতারণায় হেরে যেতে পারে না, কিছুতেই না। আজকের দিনটার জন্য নির্জনে বসে প্রহর গুনতে পায়নি নীরা, না প্রবল প্রতীক্ষা নিয়ে উল্টিয়েছে ক্যালেন্ডারের পাতা। তবু এই বিশেষ দিনটা বিনা অনুমতিপত্রেই এলো। তবু জাদুর মতো করে দিনটি ধরা দিয়ে চমকে দিল আকাশ, সমুদ্র আর বিশ্বব্রহ্মাণ্ডকে। যেমন করে পৃথিবীতে প্রবল সুঘ্রাণ নিয়ে বসন্ত আসে, বাগানে ফোটে প্রিয় বেলি ফুলটা, হৃদয়ে বসে ভ্রমর, তেমন করেই এলো দিনটা। নীরার জীবনের প্রবেশদ্বারে নিজের অস্তিত্বের জানান দিয়ে প্রমাণ করতে চাইল কোনো কিছু চাওয়ার অভিলাষকে কেন্দ্র করে সর্বদাই মানুষকে কাঠখড় পোড়াতে হয় না। সৃষ্টিকর্তা, প্রকৃতি কখনো কখনো খুব সরলভাবেই সব অনুকূলে রাখেন কারো কারো জন্য। তবে ঘটনাটা আশ্চর্যের, বলা চলে ভয়ঙ্কর আশ্চর্যের। বিস্ময়কর ব্যাপার এটাও যে নবপ্রেমের সূচনা মনে করা নাড়ার আগেই নীরার দরজায় প্রবেশ করছে পূর্ণতা। অরষ্টতায় মুড়িয়ে এলো শরীর, সর্বাঙ্গ বেয়ে নেমে যাচ্ছে স্নিগ্ধ শিহরণ, খয়েরি জামদানি শাড়ির আঁচলে ঘোমটা টানা কপালব্ধি। অস্বস্তিতে চোখ তুলে তাকাবার সুযোগ নেই। খানিক পরপর জিভ দিয়ে ওষ্ঠদয় ভেজাতে ভেজাতে অর্ধেক লিপস্টিক প্রায় উধাও করে দিয়েছে। শ্বাস বাড়ছে ঘন ঘন, বুকের দামামা দমানোর চৈতন্য নেই। এতদিন ধরে যাদের সম্মুখে নির্দ্বিধায় ধেই ধেই করে ঘুরে বেরিয়েছে জড়তাহীন, আজ তাদেরই সামনে তার ঠোঁট কেঁপে আসছে লজ্জায়। এরাই নাকি আজ আয়োজন করে নীরাকে নবরূপে দেখতে এসেছে। বুকের মধ্যে প্রবল হাওয়ায় দুলে যাওয়ার ভাব থাকলেও এই মুহূর্তে অস্বস্তিতে গাল হয়ে আছে গোলাতির পাপড়ির মতো রাঙা। চোখের খবর কে রাখে? ওরা লাজ ডিঙিয়ে নিজেদের মেলে ধরলে? চোখ নুইয়ে রাখার সত্ত্বেও নীরা একটা অস্থির মানুষের অস্তিত্ব অনুভব করে নিল নিবিড়ভাবে। সে যে পলকনিহীন নীরাকেই দেখে চলেছে, তাও চোখ এড়াল না মেয়েটার। ড্রয়িং রুমের বিপরীতমুখী দুইটা সোফার একটার মধ্যে বসেছে নেহাল আর তার বাবা, আর একটায় নীরার বাবা আর মামা। বাড়ির মহিলা সমাজেরা একজোট হয়ে দাঁড়িয়েছে দরজার পাশেই। মীরা দাঁড়ালো নীরার পাশে। নিলয় এতক্ষণ বাইরে থেকে সবেমাত্র এসে বসল বাবার পাশে। নাবিল ছিল এখানেই, নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে দেয়াল ঘেঁষে, হাত বুকের উপর ভাঁজ করে। আসার পর থেকে সবার সাথেই স্বাভাবিক আচরণ করছে নাবিল। রাহেলা একটু পরপর ছেলের পানে তাকায় গভীর উদ্বিগ্নতা নিয়ে। তার চঞ্চল ছেলেটা আজ কেমন শান্ত, স্থির হয়ে গেছে। মা টের পায় ছেলের ভিতরকার অদৃশ্য কান্না। ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। পৃথিবীর সমস্ত অমাবস্যা ঘিরে ধরেছে রাহেলার আদরের ছেলের জীবনকে। নাবিল শুরু থেকেই দৃষ্টি রেখেছে নীরার পানে। গভীর নয়নে দেখে মেয়েটাকে। কি নির্লিপ্ত, নির্বিকার একটা প্রাণ। কি সুন্দর দেখাচ্ছে নীরাকে। কি মায়াবতী নাবিলের নীরাটা। আজ যেন আবার রূপ ছড়িয়ে ছড়িয়ে দেবীতে পরিণত হয়েছে তার সোনার অঙ্গ। সে পলক ফেলে হাসল কেমন করে যেন, যে ম্লান হাসিতে হৃদয়ের ক্ষতবিক্ষত অবস্থা ঢাকা পড়ে পরম যত্নে। সে দেখে প্রিয়সীকে মন ভরে, প্রাণ ভরে। হৃদয়ের নীরব শ্রাবণধারা লুকিয়ে নরকে মুগ্ধ হতে এসেছে সে আজ। দেখছে সব, দেখল নিজেকে, তার চোখ আর তাকে। দুঃখটা বোধহয় অনেকটাই বেশি হতো যদি জানতো নীরাকে জোর করে রাজি করানো হয়েছে। ভেবেছিল এমনটাই, কিন্তু এখানে আসার পরের চিত্র ভিন্ন। লাজুলতার মসৃণ ঠোঁট জোর বলে দেয় সে আজ ভীষণ খুশি, খুব আনন্দ তার। যার নিজেরই উড়ে যাওয়ার তাড়া থাকে তাকে কিভাবে আটকে রাখবে নাবিল? জোর করে আদতে কারো সঙ্গ পাওয়া সম্ভব? সম্ভব না। সে আজ মন দিয়ে তার সাধের পাখির পিঞ্জর ছাইরা মুক্ত হওয়ার আয়োজন দেখবে। প্রেয়সীর টানা টানা হরিণ চোখে অনুশোচনাও যে দেখতে মানা। ও চোখে কেবল নির্লিপ্ততা মানায়, মানায় নিষ্ঠুরতা, প্রতারণা। ইরফান তখন থেকে একঘর ওঘর ঘুরছে। মাত্রই এলো ড্রয়িং রুমে। নীরাকে দেখা মাত্রই পাশে এসে দাঁড়ায় ওর। কানের কাছে মুখ নিয়ে আদর আদর কণ্ঠে বলে, একটা সিক্রেট বলবো? নীরা হাসে, অনুরূপভাবে ফিসফিস করে শোধায়, কি সিক্রেট? ইরফান রহস্য উদ্ঘাটনের ভঙ্গিতে বলে, চাচুর কিন্তু কোনো প্রেজেন্ট গার্লফ্রেন্ড নেই। আমি জিজ্ঞেস করেছিলাম, ডিনাই করেছে। ইউ আর সো লাকি। নীরা ঠোঁট টিপে হাসে, বলে, তুমি একটা ফ্রড, মিথ্যে বলেছে সে। তার একটা বিউটিফুল গার্লফ্রেন্ড আছে, দেখবে? ইরফান অবিশ্বাস্য চোখে চায়, ঠোঁট উল্টে বলে, দেখাও। নীরা গ্যালারিতে ঢুকে নিজের একটা ছবি বের করে ওর সামনে ধরে। ইরফান ভ্রু উঁচিয়ে একবার ছবির দিকে চায় তো আরেকবার তার ফুকপুর দিকে। বিভ্রান্ত কণ্ঠে বলে, ও তো তোমার মতো দেখতে, সেম সেম। নীরা অবাক হবার ভান করে, বলে, বলো কি, সত্যি আমার মতো দেখতে? একেবারে সেম সেম? আহা, দেখেছ, তোমার চাচুর চয়েস সেন্স তো সাংঘাতিক খারাপ। প্রেম করেছে যেমন চেহারার মেয়ের সঙ্গে, বিয়েও হওয়া চাই এমন চেহারার কারো সাথে। এমন জমজ মিল রেখে কেউ বিয়ে করে? ইরফান মাথা চুলকাতে চুলকাতে বলে, আর ইউ শিওর চাচুর গার্লফ্রেন্ড আছে? এ মেয়েটা চাচুর গার্লফ্রেন্ড? নীরা চোখ টেপে, 200% শিওর। তোমার রাগ হচ্ছে না, জেলাস হচ্ছে না একটু? কেমন মায়া মায়া চোখে নিশির মধ্যম প্রহর। চারিদিকে শুনশান নীরবতা। কয়েকটা নেড়ি কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আশপাশ থেকে তেমন আর কোনো সারা শব্দ আসছে না আপাতত।
পুরো এহসান মঞ্জিলেই নিস্তব্ধতা বিরাজমান। নীরার জ্ঞান ফেরায় কেবলমাত্রই ঘুমাতে গেল সকলে। নীরা ক্লান্ত শ্বাস ফেলে জানালা দিয়ে আকাশের পানে চাইল। আজ পূর্ণিমা। সারাদিন আকাশটা মেঘলা থাকলেও রাতে চাঁদ তার আপন সৌন্দর্য প্রদর্শন করার অভিলাষে মেঘেদের বিদায় জানিয়ে আকাশ দখল করে নিয়েছে। শুভ্র সুদূর আকাশের ঝলসানো চাঁদকন্যাটা আজ যেন নিজের সমস্ত রূপ যৌবন উন্মুক্ত করে বিস্তীর্ণ চরাচরে ভেসে উঠেছে। রূপবতী নববধূর ন্যায় জলজল করছে তার দুধ সাদা মুখ। বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে বাইরে কৃত্রিম আলো নেই তেমন, যার দরুন চাঁদের অকৃত্রিম রশ্মিটা আলোকিত করে রেখেছে পুরোটা শহর। তবুও সে আলোয় নীরা আজ কোনো উজ্জ্বলতা দেখতে পায় না, না আকর্ষণ করছে তার সৌন্দর্য। এ যেন চির বেদনার পূর্ণিমা। তার ম্লান হৃদয়ের হাহাকার কমাতে পারছে না এই অম্লান চাঁদটা। তবে রূপসী আর উজ্জ্বল হয়ে কি ফায়দা তার? কিসের এত অহংকার? রক্তচাপ কমার দরুন নীরার দুর্বল দেহটা হয়ে উঠেছে আরও দুর্বল। মানসিক দোটানায় ঘুম নেই মেয়েটার চোখে। চোখ দুটো হয়ে আছে সাদামাটা, মলিন। হাতে ক্যানোলা লাগানো, স্যালাইন যাচ্ছে শরীরে। দুর্বল চিত্তে চোখ বুজে নাক টানল সে। আড়াল করল ফুরিয়ে আসা অশ্রুটুকু। নিলয় টিস্যু দিল হাত বাড়িয়ে। ফুল ফুলিয়ে শ্বাস ফেলে বলল, অনেক হলো, থাম, কান্না বন্ধ কর। নীরা ফের ঠোঁট উল্টায়, কণ্ঠ ভেঙে বলে, আমার খুব অনুশোচনা হচ্ছে ভাইয়া। এমন বিব্রতকর পরিস্থিতিতে আগে কখনো পড়তে হয়নি। ইচ্ছে করছে মাটি ভাগ করে গর্তে লুকিয়ে যাই। নাবিল ভাই আমাকে নিয়ে কি ভাবল কে জানে। ওনার বিশ্বাস নষ্ট হয়েছে, আমি ওনার মন ভেঙেছি। এসব দেখার প্রত্যাশায় উনি আসেননি আজ। আমি নিজে থেকে ডেকে এনে কি ভয়ঙ্কর একটা দিন ওনাকে দেখালাম। খুব খারাপ লাগছে, অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছি পুরে। বলেই মেয়েটা ফুপানো শুরু করল ফের। নিলয়ের মায়া হলো ওর জন্য। মাথায় হাত রাখল দীর্ঘশ্বাস ফেলে। স্নেহময়ী স্বরে বলল, শত্রুকে মিত্র বানিয়ে ফেলা পর্যন্ত ঠিক আছে, তার জন্য আবার কাঁদছিসও? বাহ, শত্রুর ক্ষমতা খারাপ না। নীরা বোকার মতো চেয়ে রইল বিভ্রান্ত হয়ে। ঠোঁট টিপে হাসে নিলয়। কথা ঘুরিয়ে বলে, চিন্তা করিস না, ওকে জানি আমি। ওর মন ভোলানো কঠিন কাজ না, একটু ধৈর্য নিয়ে বোঝাতে হবে আর কি। কান্না থামিয়ে নীরা আবারও বাইরে চাইল ক্লান্ত ভঙ্গিতে। দীর্ঘশ্বাস ফেলে বলল, সবকিছু উলটপালট লাগছে। উনি কোথায় এখন? চলে গেছে বাসায়? নিলয় হাসল আড়ালে, বলল, যাইনি। আর বললাম তো, ভাবিস না এত। ও এত অবুঝ না হলে এখনও এই বাড়িতেই থেকে যেত না। তুই জ্ঞান হারানোর পর থেকেই অস্থির হয়ে উঠেছে। পাগল পাগল হয়ে 10 মিনিটের মধ্যে কোথা থেকে ডাক্তার ধরে আনলো কে জানে। ছিল এখানেই এতক্ষণ। নীরা প্রশ্নসূচক দৃষ্টিতে চায়। এখন কোথায়? ছাদে আছে বোধহয়, ডেকে দিব একটু পর। থাকুক কিছুক্ষণ একা। এখন বল, তোদের এই সাপে নিউলের মতো ভয়ঙ্কর কেমিস্ট্রিটা কিভাবে এত মিষ্টি সম্পর্কে কনভার্ট হলো? ওর জন্য তোর চোখে পানি দেখে আমি ভালোই বিস্মিত হচ্ছি। মাত্র কদিন আগেই তো বিয়ে করবি না বলে দুটোতে পালালি। এরই মধ্যে আবার কোন দৈত্য উদয় হলো তোদের জন্য? মন আর দেহের ক্লান্তির মাঝেও ঠোঁটে একরত্তি হাসি ফুটল নীরার। ঘাড় ফিরিয়ে দৃষ্টি রাখে আবারও চাঁদের মুখে। বিভ্রম হয়ে ধীরকণ্ঠে বলে, জানি না ভাইয়া, সত্যি জানি না। কিচ্ছু টের পাইনি। আমার মন মস্তিষ্ক কোনোটাই সতর্ক হওয়ার সুযোগ পাইনি, বিশ্বাস করো। কখন কিভাবে আর কেন যে হুট করেই এত টান অনুভব হতে শুরু হলো, সত্যি টের পাইনি। শুধু জানি ওনাকে নিয়ে আমার ভাবতে ভালো লাগছে। যে ভালো লাগায় বুকের মধ্যে সমুদ্র আছড়ে পড়ে, তেমন ভালো লাগা। উনি আমায় অসম্ভব ভালোবাসেন, আমি বুঝতে পারি সেটা। লোকটা তাকালেই তার চোখের মধ্যে কেমন একটা নেশা খুঁজে পাই নিজের প্রতি। অকারণে অধিকার দেখাতে দেখাতে সে কখন যে আমাকে আমার থেকে শক্ত করে কেড়ে নিল বুঝতে পারলাম না। শুধু বুঝি আমি সম্ভবত এখন আর আমার নেই। উনি দখল করেছে পুরোটা আমাকে। কথাটা বলেই ম্লান হেসে চোখের পানি মুছল নীরা। নিলয় ঘাড় নুইয়ে হাসল মুচকি। উঠতে উঠতে বলল, মীরার ব্যবস্থা পরে করব। আপাতত অনেক কাজ বাকি আজ রাতে। আমি নিয়ে আসছি নাবিলকে। বস তুই। দুহাত বুকের ওপর ভাঁজ করে মাথা নুইয়ে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে রিক্ত শূন্য চিত্তে দাঁড়িয়ে আছে নাবিল। সবকিছু কেমন প্রাণহীন হয়ে উঠেছে কয়েক ঘন্টার ব্যবধানে। এই হাহাকার কোন দিক থেকে আসছে? কেন সবই নিস্তব্ধ গুমোট আজ? কিসের এত দুঃখ পৃথিবীর? ক্লান্ত লাগছে খুব। পকেট থেকে ফোনটা বের করে নিলয়ের নাম্বারে ডায়াল করল। রিং হওয়ার শব্দ ভেসে আসছে আশপাশ থেকেই। নিলয়কে ছাদের দরজায় দেখামাত্র ধাতস্থ হয়ে দাঁড়ালো নাবিল। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, ঘুমাওনি? এটা জিজ্ঞেস করতেই ফোন করেছিস? নাবিল প্রত্যুত্তর না করে হাসল গভীর বিষাদ ঢেলে। নিলয় পাশাপাশি দাঁড়ায় ওর।
কোনো কথা নেই দুজনের মাঝে। বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা। নিলয় পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, শুকটান মেরে বলল, জ্ঞান ফিরেছে ওর। নাবিল তীক্ষ্ণ চোখে একবার চেয়ে আবার ঘাড় ফিরিয়ে গম্ভীর স্বরে বলে, এটা জানতেও ফোন করিনি। হাসল বিদ্রুপ করে নিলয়। সিগারেট বাড়িয়ে দিয়ে শুধায়, লাগবে? বিনা বাক্যে আধা খাওয়া সিগারেটটা কেড়ে নিয়ে মুখে দিল। ফুঁক দিয়ে ধোঁয়া ওড়ালো আকাশে। ধোঁয়াগুলো উঠছে খুচরো বিষাদ হয়ে। তুই সিগারেট খাস? হেসে মাথা ঝাঁকায় নাবিল। উহু, ধোঁয়া ওড়ানোর স্টাইল দেখে তো এক্সপার্ট স্মোকার মনে হচ্ছে। হাসে সে। আকাশের পানে দৃষ্টি মেলে বলে, আমি যা করি সেটাই স্টাইল। বন্ধুদের সাথে ট্রাই করেছিলাম কয়েকবার। আম্মুর হাতে ধরা খাওয়ার পর থেকে আর এই ভুল দ্বিতীয়বার করিনি। বোকা রমণী খুব কেঁদেছিল আমার হাতে সিগারেট দেখে। তার কান্না আবার আমার সহ্য হয় না। দু ভাই একত্রে হাসে। বেশ কিছুক্ষণ চুপ থেকে নিলয় শুধায়, মন খারাপ? নাবিল জবাব দেয় না। নিভৃতে শ্বাস ফেলে কেবল। কি জবাব দেওয়া যায় এই প্রশ্নের? কি নাম দেওয়া যায় এই অনুভূতির? সামান্য মন খারাপ? মোটেও না। এই যে বুকের ভেতর হচ্ছে তুমুল রক্তক্ষরণ আর উথাল পাথাল মহাপ্রলয়, তার নাম কেবল মন খারাপ হয় না। এর আসলে কোনো নামই হয় না। কোনো অভিধানে নেই একে জাহির করার মতো যথার্থ শব্দগুচ্ছ। না কোনো ডাক্তার কবিরাজ বিশ্লেষণ করতে পারবে একে। আবার কাউকে অনুভবও করানো যায় না। কেবল নিজেই ছাই হওয়া যায় তীব্র দহনে পুড়ে। আমার ওপর কোনো ব্যাপারে অভিযোগ আছে? নাবিল উজ্জ্বল আলোয় মুখ তুলে চায় ভাইয়ের পানে। আবার মাথা নামিয়ে হাসে গভীর বিষাদ ঠেলে। শান্ত স্বরে বলে, অকারণেই তোমার ওপর অভিযোগ থাকতে যাবে কেন? শিওর নেই বলছো? নাবিল সিগারেট মুখে নেয় আবার। ধোঁয়া ছাড়তে ছাড়তে হাসে মলিন করে। শান্ত স্বরে বলে, তুমি দিন দিন গোয়েন্দা হয়ে যাচ্ছ ভাই, অদক্ষ গোয়েন্দা। আসামি ছেড়ে ভুক্তভোগীকেই জেরা করছো। তুই ভুক্তভোগী? আসামিটা তাহলে কে? নীরা? কোনো প্রকার যদি কিন্তু ছাড়াই নামটা বলে ফেলল নিলয়। নাবিল ছাদে পড়ে থাকা ইটের কণাটাই লাথি মেরে দূরে সরিয়ে দিতে দিতে হাসল আবার। নিলয় হাত ভাঁজ করে চায় ওর খামখেয়ালি উদাস মুখে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, বিয়েটা আমি বাসার লোকেদের জোরাজোরিতে করতে রাজি হয়েছিলাম। আমার আবার অত লোভ নেই অন্যের জিনিস দখল করার প্রতি। নাবিল অবাক নয়নে চাইল কথাটা শুনে। নিলয় ঠোঁট কামড়ে হাসছে মনে মনে। ভুল বুঝছো তুমি। নীরা আর আমার মধ্যে কিচ্ছু নেই তেমন। খামোখা আমাকে অপবাদ দিচ্ছ। কার দুঃখে জ্ঞান হারালো ওকেই জিজ্ঞেস করো। আচ্ছা, এভাবে তাকাচ্ছ কেন? আমি যা বলি সত্যি বলি। আমার মতো একজন নিষ্ঠাবান মানুষকে সন্দেহ করা ঘোর অন্যায়। মাথায় ঝাঁকায় নিলয়। বেশ কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, তোকে আমি ছোটবেলা থেকে এত স্নেহ করি জানিস? কারণটাও কিন্তু শুধুই তুই। তোর আমার প্রতি জন্মজন্মান্তরের ভালোবাসা, শ্রদ্ধা, তান, এই ব্যাপারগুলো আমি ছোটবেলা থেকেই খেয়াল করতাম। তোর আচরণে সবসময় অনুভব করতাম আমি আমারই রক্ত। পাখির মতো দাপিয়ে বেড়ানো নাবিলটা ওপর থেকে ছটখটে হলেও ভিতরে ভিতরে যে সে তুলোর মতো নরম একটা হৃদয়, সেটাও কেবল আমিই জানতাম। তোকে যারা জানে তারা কখনো এড়িয়ে যেতে পারবে না তোকে। তুই সেই সুযোগটাই দিতে রাজি না। কাছের মানুষদের মুগ্ধ করাই তোর প্রিয় কাজ। আমি নিজেও জানি না নেহাল ভাইয়ের চেয়েও বেশি ভালো আমি তোকে কেন বাসি। তুই বাধ্য করেছিস তোকে ভালোবাসতে। তোকে না ভালোবাসে কেউ থাকতেই পারে না। তুই জলজন্ত একটা মায়া। যাকে ভালোবাসিস তার জন্য সব করতে পারিস। নিজেকে উজাড় করে শূন্য হয়ে বসে থাকিস তুই। আমার সবসময় মনে হতো আমরা দুজন দুই বৈশিষ্ট্যের মানুষ হলেও আমাদের আত্মাটা এক। তোর আমার হৃদয় একই জিনিস দিয়ে গড়া। তোর মনে আছে তুই সবসময় সবাইকে বলে বেড়াতিস তুই তোর বাবা মায়ের একমাত্র ছেলে মেয়ে নয়, তোর আরেকটা ভাই আছে। আমার বড় ভাইয়ের নাম নিলয় বলে খুব গর্ব করতিস তুই আমাকে। আমি আজও আমার প্রতি তোর এত ভক্তি হওয়ার কারণগুলো খুঁজে বেড়াই, পাই না। শুধু বুঝি তোর জন্য বুকের ভেতর কোথাও একটা খুব মায়া হয়। সেই মায়া থেকেই আজ ঠাটিয়ে দুটো চড় লাগাতে ইচ্ছে করছে তোকে। নাবিল আড়ালে আড়ালে একটু একটু চায় ভাইয়ের পানে। আমি কিন্তু আগেই বলেছি ভুল বুঝছো তুমি আমাকে। নিলয় মন খারাপের দৃষ্টিতে চায় ওর পানে। অভিমান জমিয়ে বলে, এখন আর তুই সেই নাবিলটা নেই। তুই বদলে গেছিস। তুই আমাকে আর ভালোবাসিস না, বিশ্বাস করিস না তুই আমাকে। দুশ্মন ভাবিস তুই আমায়। এমন মনে হচ্ছে কেন? হবে না, হওয়া উচিত না। নাবিল দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখো ভাই, তোমার প্রতি আমার অভিমান নেই। তোমার কোনো দোষ নেই। খামোখা নিজেকে দোষী ভাবা বন্ধ করো। ওর ব্যাপারে জানি আমি সবটাই। ধমকে ওঠে নিলয়। কিচ্ছু জানিস না তুই। তুই সত্যি কিচ্ছু জানিস না নাবিল। ভুল বুঝছিস ওকে। ও জানতো ওর এনগেজমেন্ট তোর সাথে। তুই ওকে বিয়ে করবি এটা জেনেই মেয়েটা এত খুশি ছিল। নাবিল শান্ত চোখে যায়, উত্তর করে না কোনো। দেখ ভাই, আমি জানি তুই কষ্ট পাচ্ছিস। বেচারিটাও কম দুঃখ পাচ্ছে না রে ভাই।
আমি নীরার সাথেই ছিলাম এতক্ষণ। ওর চোখে তোর জন্য যে অস্থিরতা দেখে এলাম ওটা মিথ্যে নয়, মিথ্যে হতেই পারে না। নাবিল তীক্ষ্ণ চোখে চায়, আমতা আমতা করে শুধায়, কি বলেছে ও? বেশ কিছুক্ষণ চুপ থেকে আগুন চোখে চায় ওর পানে, থমথমে গলায় বলে, বলছি, তার আগে ফুটবল স্টাইলের একটা লাথি খেতে হবে তোকে। নাবিল তাৎক্ষণিক দূরত্ব মেপে দাঁড়ালো। মতিগতি ঠিক নেই ভাইয়ের, দিলেও দিতে পারে। চোখ বুজে ক্লান্ত ভঙ্গিতে খাটে হেলান দিয়ে বসেছিল নীরা। অকস্মাৎ মাথায় কারো হাতের স্পর্শ লাগতেই মুখ তুলে চায় সে। নীরা তাকালেই নাবিল হাসে বিমোহিত, ঘাড় নুইয়ে শুধায়, ভালো লাগছে একটু এখন? নীরা নিঃশব্দে বেশ কিছুক্ষণ চেয়ে রয় ওর মুখের পানে। আকস্মিক ঠোন ভেঙে মাথা ঝাঁকায় সে। নাবিল উদ্বিগ্ন হয়ে গালে হাত রাখে। পরম নাবিল অবহেলায় পড়ে থাকা আঁচলটা তুলে মাথায় ঘোমটা দিয়ে দেয়। চা তৃষ্ণা নিয়ে হাসে তৃপ্তি ঠোঁটে, বুকে হাত নিয়ে বলে, দেখছি না, দেখাচ্ছি। অহংকারী চাঁদকে আমার আপন চাঁদের উজ্জ্বলতা দেখাচ্ছি। বিশ্বব্রহ্মাণ্ড মুগ্ধ হয় নীলিমার তাকে দেখে, আর আমি মুগ্ধ হই তোকে দেখে। তাকে ঈর্ষা করালাম একটু, সে দেখুক। বসুমতী মাতোয়ারা করা সৌন্দর্য গায়ে মাখিয়েও নাবিলকে আকর্ষণ করাতে পারছে না তার হিরণ্ময় রূপ। অথচ সামান্য একজোড়া কাজল মাখানো টানাটানা চোখ ঠিকই বিভ্রম করে তুলছে আমার উন্মাদ প্রাণ। সে দেখুক, জ্বলুক, হিংসে করুক। শব্দ করে হাসল নীরা। মুক্তার মতো ছোট ছোট দাঁতগুলো চকচক করে উঠল হাসির সাথে পাল্লা দিয়ে। নাবিল আবারও হাত রাখে বুকে, দুঃখী দুঃখী মুখ করে বলে, ইস ইস ঈশ্বস, আর কতবার মারবি অবলাকে? ভ্রু কুচকে তাকায় ছেলেটার নাটক দেখে নীরা। আবারও হাসে দুজন একসাথে। আমিও তো সুন্দর না, চাঁদ হিংসে করলে তোমাকে করবে। নাবিল মাছি তাড়ানোর মতো কথা ফেলে দিয়ে হাত নাড়ায়। নীরা সামনে দাঁড়ায় ওর, জোর গলায় বলে, একদমই গুল খাওয়াচ্ছি না, সত্যি বলছি, তুমি অনেক সুন্দর। সুন্দর? সুপুরুষ। আমি সুপুরুষ? অবশ্যই তুমি সুপুরুষ। তোমার মতো এমন সুন্দর করে হাসতে আমি কাউকে দেখিনি। ছেলেরা নর্মালি এত সুন্দর হাসে না, কেউ হাসতেই পারবে না তোমার মতো এত মুগ্ধতা নিয়ে। তোমার চুল, চোখ, ঠোঁট, নাক সব সুন্দর। তুমি ছেলে ভালো, অন্তর ভালো, দেখতেও সলিড, তাহলে সুপুরুষ নয় তো কি? নাবিল ভাব নিয়ে চুলে ব্যাগ ব্রাশ করতে করতে শুধায়, আসলেই আমি সুন্দর? কেন, আগে কেউ বলেনি? বলেছে, সবাই বলেছে, তবে তোর মুখ থেকে শুনে বিশ্বাস করলাম আমি আসলেই সুন্দর। মেনে নিলাম আমার হাসি বসুমতীর সকল সৌন্দর্যকে হার মানায়। মেনে নিলাম, কারণ প্রিয় মানুষেরা কোনো কিছুর প্রশংসা করলে সেটা বিশ্বাসযোগ্যই হয়। আরও খুশি হলাম এটা জেনে যে কেউ আজকাল আমার সৌন্দর্য খেয়াল করা শুরু করেছে। নীরা হাসে রেলিংয়ে মাথা ঠেকিয়ে। নাবিল এক হাত দিয়ে ওর হাত ধরে একই ভঙ্গিতে মাথা ঠেকায় রেলিংয়ে। চারটি ঝিলের মতো চোখ অনেকক্ষণ ধরে দেখে নিজেদের। নাবিল ডাকে মধুর স্বরে, শোন। নীরা চোখ বুজে হাসল, শুনছি তো। চল, আরেকবার ধ্বংস করি সব, আরেকবার ঝাঁপিয়ে পড়ি অতল মহাসমুদ্রে। ডর ভয় আমার ভেতরে কোনো কালেই ছিল না, তবুও কোনো দুরূহ বেগ পোহাতে, কোনো শৃঙ্খলা মানতে ইচ্ছে করছে না আজ আর। চল, সেদিনের মতো আরেকবার স্বাধীন আর নির্ভীক হই। অবিকল একই চন্দ্রিমার রাতে একই গলির পথ ধরে আবারও উদ্দেশ্যহীন ছুট লাগাই দুজন। এবার ফিরলে পাখি হয়ে ফিরব, মুক্তি মিলবে বন্দিদশায় কাটানো অবরুদ্ধ দুটি মনের। যাবি? মেয়েটা উত্তর দেওয়ার সুযোগ পায় না, তখনই পকেটে ফোন বেজে ওঠে নাবিলের। ফোন হাতে নিয়ে স্ক্রিনে নিলয়ের নাম দেখে কপালে হাত ঘষে হাসল। ব্যাটা সুখে থাকতে দেবে না। ঘরে আলো জ্বালিয়ে দরজা খুলে দিল। ঘরে ঢুকেই নিলয় চোখ ছোট ছোট করে নাবিলের পানে সন্ধিহান হয়ে চাইল পা থেকে মাথা পর্যন্ত। পুরো ঘরে নজর বুলিয়ে বলে, ধৈর্য সহ্য দেখছি খুবই কম। বৈধতার আগে দরজা লাগিয়ে ঘর অন্ধকার করে ফেলাটা কিন্তু ভালো কাজ না, ঘোর পাপ। ভাইয়ের ইশারা বুঝে মুচকি হাসল নাবিল, ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে বলল, বারান্দায় বসেছিলাম একটু, এমনিতেই তো চাঁদের আলো খুব, ঘরের আলোটা তাই মনে ধরছিল না। রোগী কোথায়? নাবিল বারান্দায় ইশারা করল, মাথা চুলকাতে চুলকাতে বলল, রোগী লজ্জা পাচ্ছে সামনে আসতে, শত হলেও ভাসুর তো তুমি। নিলয় গরম চোখে চাইল, পিঠে চাপড় মেরে বলল, ওর লজ্জা আছে, নেই শুধু তোরই। এখন কাজের কথা শোন, হাতে সময় কম। আমার এক বন্ধুকে দিয়ে সব ব্যবস্থা করিয়ে রেখেছি। গেটের চাবি আছে না নীরার কাছে? নাবিল হাঁক ছাড়ল ঢং করে, কি গো, আছে চাবি? নীরা নিঃশব্দে ঘরে ঢুকে এক পলক বিরক্তি মুখ করে চাইল নাবিলের পানে। এই অপদার্থ লোক বদলাবার নয়, অসভ্য একটা। ড্রয়ার থেকে চাবি বের করে হাতে দিল ওর, শুধালো, চাবি দিয়ে কি হবে? নাবিল নির্লিপ্ত ভঙ্গিতে শীষ বাজাতে বাজাতে বলল,
তোদের বাড়িতে ডাকাত দল ঢুকাবো। নানাজানের আটপৌরে বাড়িটায় নাকি বহুত খাজানার সোর্স পাওয়া গেছে। নানাজানের যেহেতু তার নাতি হিসেবে আমারও তো পাওনা আছে। তোর বাপ এমনি এমনি নিতে দেবে না সেসব কিছুই, তাই এই বিকল্প। তথ্য কিন্তু সিক্রেট, বাপের কানে লাগাস না জানো। নীরা ফুঁসে তাকায়। নাবিল ওর কপালে টোকা মেরে শুধায়, বোরখা আছে? কেন? হজে যাব, বোরখা পরে আয়। আর এনআইডি কার্ডও লাগবে। ওটা না থাকলে বার্থ সার্টিফিকেট হলেও চলবে। সময় 10 মিনিট, এর মধ্যে রেডি হ। নীরার অবস্থা দেখে নিলয় মিটিমিটি হাসল। নীরা বিরক্তি বিরক্তি মুখ করে শুধায়, এনআইডি কার্ড কেন? কত প্রশ্ন করে দেখেছো ভাই? এই মেয়ে আমাকে সবসময় বউ বউ অধিকার দেখায় কেন, অথচ লোকে ঠিকই ভাবে আমি তৈলমর্দন করে একে পটিয়েছি। আশ্চর্য ব্যাপার। তুই বউ হতে যাবি কেন? আমার কি বয়স হয়েছে বিয়ে করার? নীরা চোখ মুখ খিচে দাঁতে কাত পিষে আবারও শুধায়, এনআইডি কার্ড দিয়ে কি হবে নাবিল ভাই? নৌকা মার্কায় একটা ভোট দিয়ে আসবো, যা রেডি হ। শব্দ করে হাসল এবার নিলয়। নীরা হতাশ শ্বাস ফেলে কোমরে হাত দিয়ে ঝাঁঝালো চোখে চাইল নাবিলের পানে। নাবিল আর আবল তাবল বলার সুযোগ না দিয়ে ধূপধাপ পা ফেলে ওয়ার্ড্রপ থেকে বোরখা বের করে বাথরুমে ঢুকল। 2 মিনিটের মধ্যে বেরোলো বোরখা পরে। নাবিল ওর পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে হাত বাড়িয়ে তাড়া দিয়ে বলে, চল। কোথায়? এত প্রশ্ন কেন? ভয় হচ্ছে? ভরসা নেই? নীরা নিঃশব্দে মাথা উপর নিচু করে। স্মিত হাসে নাবিল। হাত বাড়া তাহলে, আজন্মের জন্য। আমার বন্ধনহীন মনটাকে মুক্তি দে তোর অন্তরে। নীরা বিনা বাক্যে হাত রাখে ওর হাতে। নাবিলও শক্ত করে নিজের হাতের মুঠোয় বেঁধে নেয় ওকে। নিঃশ্বাস ফেলে গভীর আত্মতৃপ্তি নিয়ে। চোখাচোখি হয় দুজনের। দুটো নিবিড় চোখ হেসে সম্মতি জানায় একে অপরকে। ওরা নিভৃতে ঘর ছাড়ে পূর্ণ চন্দ্রিমাকে সাথে নিয়ে। পেছনে ফেরার সময় নেই, না আছে ভবিষ্যতের শঙ্কার। কেবল দুটো কোমল প্রাণ নির্জনে ভরসা দিল একে অপরকে। হৃদয়ের সুখের উত্তেজনা লুকিয়ে ছুটল আড়ালে আবডালে। এই চাঁদ, এই রাত আর নিভু নিভু সুখ তারারা সাক্ষী থাকল আগামীর একটা আকাঙ্ক্ষিত নবসূচনার।